হ্যালো এভরিওয়ান, সবাই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পরিবহনগত রসায়নের সেকেন্ড লেকচারে। আজকের লেকচারে হচ্ছে আমরা প্রথমে যেটা স্টার্ট করবো, আমাদের সংকেত রিলেটেড কিছু ম্যাথ আছে। এরপর হচ্ছে আমরা তোমার হচ্ছে স্টোইকিওমেট্রি ছাড়া কীভাবে ঐকিক ম্যাথ করতে হয় সেগুলো আমরা আবার দেখবো। কেমন অনেক ম্যাথ প্র্যাকটিস করবো, যার ফলে যেটা হবে আমরা স্টোইকিওমেট্রি হোক, ঐকিক নিয়ম হোক, সব নিয়ম আমরা ম্যাথগুলো পারবো। আমরা কিন্তু আমাদের এই কোর্সে নিয়মিত ক্লাস দিচ্ছি, পিডিএফ সরবরাহ করতেছি, প্রবলেম সলভ করাচ্ছি, এক্সাম নিচ্ছি। কেমন এই চারটা সমন্বয়ে আশা করি তুমি কোর্সটা এনজয় করতেছো। তাহলে চলো আসলে শুরু করা যাক। আসো তাহলে আমরা প্রথমে ওই যে যোগের সঙ্গে লাস্ট ক্লাসে আমি থিওরি পড়েছিলাম, তাহলে একটা ম্যাথ থেকে স্টার্ট করি। কেমন এখানে আমাকে বলতেছে একটা যৌগকে বিশ্লেষণ করে নিম্নলিখিত উপাদানগুলো পাওয়া গেছে। কার্বন পাওয়া গেছে কতটুকু, 54.54%, হাইড্রোজেন পাওয়া গেছে এত পার্সেন্ট, অক্সিজেন পাওয়া গেছে এত পার্সেন্ট, যৌগটির বাষ্প ঘনত্ব দেওয়া আছে, যৌগের সংকেত বের করতে বসে। আচ্ছা, তার যদি সলিউশন করতে চাই আমরা এখানে দেখো, অ্যাট ফার্স্ট আমাকে একটু করে বলো তো, এখানে বাষ্প ঘনত্ব যেহেতু দেওয়া, তাহলে তুমি আণবিক ভর বের করতে পারো না। তাহলে এখান থেকে আমরা কী বের করতে পারবো, আমরা এখান থেকে বের করতে পারবো হচ্ছে আণবিক ভর। আণবিক ভর কত হবে আমরা জানি, 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে এখানে যদি ভ্যালু বসাই দিই তাহলে আসবে 2 টাইমস 44, তাহলে এখানে আসবে 88। তার আণবিক ভর কত আসবে, এখানে 88 আসবে। ঠিক আছে, আর এখানে পার্সেন্টেজগুলো দেওয়া আছে। তাহলে আমরা কী করবো, এখানে ছক করবো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এখানে যে কাজটা করবো, এখানে আমরা ছক করে ফেলবো। ঠিক আছে, তো দেখো ছকের মধ্যে কী থাকে, ছক আমরা লাস্টে দেখাইছি। এইসব জিনিসগুলো তোমরা 9 টেনে শিখে আসতা, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো তোমার এটা প্রথমে বড় ঘর করবো, আর এখানে যেহেতু 3টা মৌল, তাহলে 3টা মৌল যেহেতু 3টা ঘর করে দাও, একটা এখানে, তারপরে তোমার হচ্ছে একটা থাকবে এই জায়গায়, আরেকটা থাকবে তোমার কাছে এই জায়গায়, রাইট? ওকে, তারপর তুমি এখানে কী লিখো, ফার্স্ট হচ্ছে আমরা এখানে মৌল লিখি, পরে হচ্ছে আমরা এখানে লিখি পার্সেন্টেজ পরিমাণ, পরে আমরা লিখি এখানে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, তারপর আমরা লিখি এখানে সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে, আর লাস্টে আমরা এখানে এই ঘরটাকে আমরা একটু মুছে দিব। এখানে আমরা কিন্তু এখানে লিখি কী বলতো, এই যে তোমার আমাদের যে স্থূল সংখ্যা সেটা লিখবো এখানে। কেমন সেখানে হচ্ছে আমরা আমাদের স্থূল সংখ্যাটাকে লিখবো এখানে। ওকে ভাই, ডান। তাহলে এখন চলো আমি এখানে কথাগুলো লিখে দিয়ে আসো। তাহলে আমরা এখানে অ্যাট ফার্স্ট এখানে আমরা লিখে থাকি তোমার হচ্ছে মৌল, তারপর এখানে আমরা লিখি পার্সেন্টেজ অফ পরিমাণ, কী পরিমাণ আছে এখানে। কেমন, তারপর আমরা এখানে লিখি পারমাণবিক ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, তারপর আমরা এখানে লিখব সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করে। আর আমরা ওই লাস্টে কি লিখবো বলতে, এখানে লাস্টে আমরা লিখবো তোমার এখানে স্থূল সংকেত, লাস্টে এখানে আমরা লিখবো স্থূল সংকেত। আচ্ছা, এই ছকটা আমরা তার বেশ কিছু ম্যাথ করবো, তখনও লাগবে আসলে। আমি একটু করে কাজ করি, আমি এটাকে চলো একটু করে স্ক্রিনশট আকারে রেখে দিই। কেমন, তাহলে চলো আমি এখানে একটু রেখে দিই আসো এটাকে, তাহলে চলো নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই। এই ছকটা বারবার করা লাগবে আর কি। কেমন, আমি চলো তোমাকে দেখাই দিয়ে আসো। দেখো অ্যাট ফার্স্ট তার এখানে কী দেওয়া আছে আমার কাছে মৌল দেওয়া আছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে কার্বন দেওয়া, হাইড্রোজেন দেওয়া এবং অক্সিজেন দেওয়া। কার্বনের পার্সেন্টেজ দেওয়া 54.54%। তারপর তোমার এখানে কী দেওয়া বলো তো, পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই এখানে, আমরা উপরে তো পার্সেন্টেজ দিচ্ছি। তারপর এখানে হাইড্রোজেন দেওয়া কতটুকু, 9.09। অক্সিজেন কতটুকু দেওয়া, 36.36। তাহলে আমি এখন প্রত্যেকে তার পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো। তাহলে 54.54 ডিভাইডেড বাই, তুমি এখানে কত করে, এখানে ডিভাইডেড বাই তুমি এখানে 12 করো। 9.09কে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করো। 36.36কে তুমি এখানে ডিভাইডেড বাই হচ্ছে যে 16 দিয়ে ভাগ করো। দেখো ভাগফলগুলো এখানে কত আসে, সেটা 9.09 আসবে। তাহলে দেখো এখানে কত আসে। কেমন, এখানে দেখো কত আসে। তাহলে অ্যাট ফার্স্ট আমি এখানে 54.54কে আমি তাহলে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে আসছে আমার কাছে 4.545 আসছে। তারপর যদি আমি 36.36কে যদি আমি 16 দিয়ে ভাগ করি, তাহলে আসছে আমার কাছে 2.2725। এখন সর্বনিম্ন ভাগফল কোনটা, সর্বনিম্ন ভাগফল হচ্ছে এইটা। সর্বনিম্ন ভাগফল এখানে আমার কোনটা বলতো একটু করে, সর্বনিম্ন ভাগফল হচ্ছে আমার কাছে এই জিনিসটা। তাহলে এখন এই জিনিসটা দ্বারা আমরা সবাইকে ভাগ করবো, অর্থাৎ এখানে যে তুমি 4.545 পাইছো, এটাকে তুমি সর্বনিম্ন ভাগফল দ্বারা ভাগ করবা 2.2725। তারপরে এই 9.09কেও তুমি এখানে 2.2725, আর এখানে 2.2725, এটা দ্বারা আমরা 2.2725কে ভাগ করবো। এখানে তো অবভিয়াসলি 1 আসবে। দেখো তাহলে এখানে কত আসবে, 4.545 ডিভাইড বাই 2.2725, সেটা এক্স্যাক্টলি 2 আসছে এখানে। কেমন, আর এটা কত আসবে, 9.09কে যদি আমি 2.2725 দিয়ে ভাগ করি, তো এক্স্যাক্টলি 4 আসছে এখানে। তার মানে এখানে স্থূল সংখ্যা দ্বারা আছে কার্বন 2টা, হাইড্রোজেন 4টা, অক্সিজেন 1টা। ঠিক আছে, অক্সিজেন 1টা। তাহলে এটা আমার কী বেরিয়েছে, আমার এখানে বেরিয়েছে স্থূল সংকেত। তাহলে এটা কিন্তু আমার কী বেরিয়েছে, স্থূল সংকেত। তাহলে স্থূল সংকেত এটা হচ্ছে আমার একটা
আনসার আমরা বলতে পারি। কেমন? আমাকে সংকেত যোগটির সংকেত বের করতে বলছে, তাহলে আমাকে স্থূল সংকেত বের করতে হবে, আণবিক সংকেত বের করতে হবে। তাহলে আমরা লিখবো এখানে যৌগের স্থূল সংকেত, যৌগের স্থূল সংকেত, স্থূল সংকেত সেটা আমার কত এখানে বেরিয়েছে, বেরিয়েছে C2H4O। তাহলে এটা হচ্ছে আমার কাছে একটা আনসার। এবার আণবিক সংকেত বের করতে হবে। আণবিক সংকেত আমরা সবাই জানি, আণবিক সংকেতের যে ভর বা আণবিক ভর, আণবিক ভর এর ইকুয়াল টু কত? স্থূল সংকেতের ভর। স্থূল সংকেতের ভর কত? 2 × 12 প্লাস 16 প্লাস 4, হাইড্রোজেন 4টা, তাহলে প্লাস 4 আর অক্সিজেন 16। এটাকে তাহলে n দ্বিগুণ করতে হবে। আর আণবিক ভর এখানে কত? 88। তাহলে এখান থেকে তুমি n বের করে ফেলো। n ইকুয়াল টু কত আসবে? আমাদের এখানে আসবে 88 ডিভাইডেড বাই কত? তোমার 2 12 হচ্ছে 24, 24 আর 6 যোগ করে 30, 40, এখানে হবে 44 হবে। তাহলে n ইকুয়াল আসছে এখানে 2, তাহলে n ইকুয়াল কত চলে আসছে? এখানে 2 চলে আসছে। তাহলে 2 যদি চলে আসে তাহলে আমরা কিন্তু এখানে ইজিলি পেয়ে যাবো কি বলতো? আণবিক সংকেত পেয়ে যাবো। তাহলে এবার আমরা লিখবো সুতরাং আণবিক সংকেত, মানে এই যৌগটার আণবিক সংকেত, আণবিক সংকেত এটা কি হবে? এটা হবে তোমার ওই যে স্থূল সংকেত, আর এখানে n হয়ে থাকে, n এর জায়গায় 2 বসে দিব। তাহলে বা আমরা লিখতে পারবো কত? C4H8O2। তাহলে এটা হচ্ছে আমার স্থূল সংকেতের আনসার, আর এটা হচ্ছে আমার কাছে এখানে আমাদের মূল যৌগের আনসার, মানে আমাদের আণবিক সংকেতের আনসার। বুঝা গেছে জিনিসটা? সো বক্স করে দিলাম। তাহলে এই দুটো হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাই। আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথে আমার ছক লাগবে না, এই ছকটাকে আমরা আগের পৃষ্ঠায় নিয়ে যেতে পারি, কাট করি। এখানে লাগতে পারে, এখানে লাগবে, কারণ এই অঙ্কে দেখো পার্সেন্টেজ দেওয়া নেই কোনো। কেমন? তাহলে চলো এই অঙ্কটা দেখি আমরা। এই অঙ্কে দেখো আমাকে বলছে এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এবং এখানে একটা মিস্টেক হয়েছে, এটা 10⁶ হবে। কেমন? এখানে যেটা আছে না 10⁻³ না, এই বেরোটা হবে 10⁶। এটা মিস্টেক আছে এখানে একটা। ওকে, তাহলে দেখো বলছে কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং এত প্যাসকেল চাপে আমাদের সাইক্লোপ্রোপান গ্যাসের ঘনত্ব দেওয়া আছে এত। আচ্ছা, সাইক্লোপ্রোপান গ্যাসের স্থূল সংকেত যদি এত হয়, আর আণবিক ভর কত হবে, আর আণবিক সংকেত কত হবে? চলো সলিউশন করি আসো। অ্যাট ফার্স্ট আমাকে এখানে টেম্পারেচার দেওয়া কত বলো তো? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে কেলভিনে নিতে হয় কেমনে? ওই 50-র সাথে 273 যোগ করে দিব, তাহলে কত আসবে? 323 কেলভিন আসবে। এখানে প্রেসার দেওয়া আছে কত? 96.056 ইন্টু 10⁶ প্যাসকেল। আর এখানে ঘনত্ব রো দেওয়া আছে কতটুকু? 1.75 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। এখন আমরা সবাই জানি কেজি পার মিটার কিউবকে চাইলে আমি কিসে প্রকাশ করতে পারি? আমরা কিন্তু গ্রাম পার লিটারে প্রকাশ করতে পারি। তাহলে কত আসবে? এটা 1 কেজি পার মিটার কিউব মানে কিন্তু 1 গ্রাম পার লিটার। তাহলে এখানে আসবে 1.75 ইন্টু 10⁻³ এখানে হবে গ্রাম পার লিটার। প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে প্রকাশ করবো কীভাবে? আমরা সবাই জানি, আমরা যদি কী করি এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, আমাদের একটা রিলেশন আমরা সবাই জানি যে 1 অ্যাটমসফিয়ার ইকুয়াল টু তোমার 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল হয়ে থাকে। তাহলে এখন 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এত প্যাসকেল, তাহলে 1 প্যাসকেল মানে কত? তাহলে 1 প্যাসকেল মানে কত? 1 প্যাসকেল মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই কত এখানে বলো? ডিভাইডেড বাই তোমার এখানে 1.01325 ইন্টু 10⁵ অ্যাটমসফিয়ার। তাহলে যখনই তুমি এই প্যাসকেলটাকে অ্যাটমসফিয়ারে নিবা, এইখানে যেটা থাকবে এটাকে সবসময় আমাদের এত দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে এটা অ্যাটমসফিয়ারে চলে যাবে। কারণ দেখো এখানে 1 ছিল, তখন 1 উপরে বসছে এখানে। কেমন? যখন তুমি প্যাসকেলকে যখন অ্যাটমসফিয়ারে কনভার্ট করবা, এখানে যে বেরোটা থাকবে তোমার এইখানে এই বেরোটা নিচে বসে যাবে। যেমন এখানে 1 ছিল, তাহলে এখানে 1 ছিল, এখানে 1 বসছে, এখানে 1 ছিল, এখানে 1 বসছে। তাহলে এখানে যদি এই বেরোটা থাকে তাহলে এই উপরে এই বেরোটা বসবে। তাহলে সহজ বাংলা নিয়ম মনে রাখার নিয়ম কি বলো তো? প্যাসকেল থেকে তখন তুমি এখানে যাবা, এই নিয়ম তোমরা সবাই জানো। যখন আমরা আমাদের কী হয় বলো তো? বড় একক থেকে যখন আমরা ছোট এককে যাই, তখন আমরা কিন্তু কী করি বলো তো? তখন আমরা কিন্তু মাল্টিপ্লাই করি। আর যখন ছোট একক থেকে যখন আমরা বড় এককে যাই, তখন আমাদের ভাগ করতে হয়। এই জিনিসটা তোমরা সবাই জানো। কেমন? তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখানে জাস্ট মনে রাখতে পারি। কেমন? তাহলে আমি তোমাকে যদি লিখে দিতে চাই, লিখে যদি এখানে দিতে চাই, আমি তোমাকে দেখো, তাহলে আমি এখানে তোমাকে চলো এখানে লিখে দিয়ে আসো। যখন আমাদের কী করতে হয়? বড় একক থেকে যখন আমরা ছোট এককে কনভার্ট করবো, যেমন কেজি থেকে আমি গ্রামে কনভার্ট করব, তখন আমাদের কী করা লাগে এখানে? তখন আমাদের করা লাগে গুণ করা লাগে। আর
যখন আমরা কি করি এখানে, আমরা যখন ছোট একক থেকে যখন প্যাসকেল হচ্ছে ছোট একক থেকে যখন আমরা বড় এককে যাব তখন আমাদের কি করা লাগবে, ভাগ করা লাগবে। যেমন অ্যাটমসফিয়ার হচ্ছে বড় একক, ভাগ করা লাগে। যেমন তুমি গ্রামকে যদি কেজিতে নিতে চাও তাহলে 1000 দিয়ে ভাগ করা লাগে না, এটা হচ্ছে নিয়ম, বেসিক নিয়ম। জাস্ট এই লাইন দুটো মনে রাখলে তোমার ক্যালকুলেশনটা ফাস্ট হবে, আর কিছুই না। ক্যালকুলেশন ফাস্ট হওয়ার জন্য তোমার এই বেসিক দুটো লাইন তুমি এখানে মনে রাখতে পারো। তাহলে এখন আমি যদি প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ার নিতে চাই, তাহলে আমার এইখানে যে ডাটাটা দেওয়া আছে, তাহলে আমার কাছে এখানে যে ডাটাটা কত, 96.056 10⁶, এটাকে তাহলে 1.01325 10⁵ দিয়ে গুণ করে এটাকে জাস্ট অ্যাটমসফিয়ার আমি লিখে দিতে পারি। বেরো, এখন পরে বের করবো, সমস্যা নেই। তাহলে এখন আমাকে ফার্স্ট অফ অল আণবিক ভর বের করতে বলছে। তখন রো এর একটা ফর্মুলা আমরা জানি সবাই, সেটা কোনটা, সেটা হচ্ছে PM/RT। PM/RT। তাহলে এখানে আমাকে এম বের করতে হবে, এম। তাহলে এমটা এখানে কত আসবে বলো তো একটু করে। এম ইকুয়াল টু হবে তাহলে আমাদের এখানে হবে রো RT, এম ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে রো RT ডিভাইডেড বাই তোমার এখানে হবে P। তাহলে যদি ভ্যালু বের করি এখানে আসো, এম ইকুয়াল টু, তাহলে দেখো ভ্যালু কত আসবে এখানে, রো কত, রো হচ্ছে তোমার 1.75 ইন্টু 10⁻³ এখন প্রেশারটাকে তুমি অ্যাটমসফিয়ার বসাইছো, তাহলে আর ইকুয়াল টু হবে 0.0821, এখানে হবে 0.0821। টেম্পারেচার কত, টেম্পারেচার 323। আর প্রেশার কত, প্রেশার হচ্ছে তুমি এখানে 96.056 10⁶ রাখো। আর এখানে এটা তুমি নিচে আসেন, এটা তুলে উপরে যাবে 1.01325 ইন্টু 10⁵ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমাদের আণবিক ভর বের হয়ে আসবে। তাহলে সেটা কত আসবে দেখো, 1.75 ইন্টু 10⁻³ ইন্টু 0.0821 ইন্টু 323 ইন্টু 1.01325 10⁵ ডিভাইডেড বাই 96.056 ইন্টু 10⁶। তাহলে এই জিনিসটা আমার কাছে এখানে আসছে 48.95। এটা কত আসছে আমার কাছে, 48.9526। 48 আমাদের কাছে কত আসছে এখানে, 48.9526। এটা হচ্ছে আমার আণবিক ভর। কেমন, আণবিক ভরে কোনো একক নাই, তাহলে এখানে আমরা একক দিব না কোনো। সো আমি এটা লিখে দিব কি, এটা হচ্ছে আমার কাছে আণবিক ভর। ওকে, সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হ্যাঁ, তাহলে চলো আমরা নেক্সটে যাবো। দেখো এখানে গ্রাম বা লিটার নিয়ে আরেকটা উদ্দেশ্য আছে কি জানো, তুমি যদি এইটাতে রেখে দিতা না, আর যদি এটাতে রেখে দিতা, তাহলে এম এর ভ্যালুটা কেজি এককে আসতো, মানে কেজি পার মোলে আসতো আর কি। বাট তুমি গ্রামে নিয়ে আতে নর্মাল ভ্যালুই আসছে। কেমন, এটা গ্রাম বা লিটার নিয়ে আতে কি, সেটাকে অ্যাটমসফিয়ারে নেওয়া লাগছে, তাই না? এই জন্য এখানে নর্মাল ভ্যালু আসছে। আচ্ছা যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছি আপনারা। বাট তুমি যদি এটা যদি কেজি পার মিটার কিউবে রেখে দিতে, এটা যদি প্যাসকেলে রেখে দিতা, তাহলে দেখতে এম এর এখানে একটা তোমার 10⁻³ টাইপের কিছু আসতো। কেমন, আচ্ছা। তো এই জন্য আমরা সবসময় রোটাকে গ্রাম বা লিটারে নিয়ে যাবো। প্রেশারটাকে এত ঝামেলা না করার জন্য আমরা বাই ডিফল্ট কি মনে রাখবো, রোটাকে অলওয়েজ গ্রাম পার লিটারে নিব, আর পিটাকে অলওয়েজ আমরা অ্যাটমসফিয়ারে নিব। এটা আমরা অলওয়েজ মনে রাখবো, তাহলে আমাদের কোনো ঝামেলা হবে না। আর এগুলো আমরা এটা বসাবো। তাহলে দেখো এরপরে আণবিক সংকেত বের করতে বসে, আর এখানে আমার কাছে কি দেওয়া আছে, স্থূল সংকেত দেওয়া আছে। এখন আমরা সবাই জানি আণবিক ভর 48.9526 ইকুয়াল হয়ে থাকে স্থূল সংকেতের ভর। স্থূল সংকেত কোনটা, স্থূল সংকেত হচ্ছে এইটা CH2। এটার ভর কত হবে, কার্বন হচ্ছে একটা 12 + 2 এটা n হবে এখানে। তাহলে দেখো এখান থেকে n কত আসে তোমার, এটা আসবে 48 আনসার ডিভাইডেড বাই 14। তাহলে এখানে আসছে 3.4966। তাহলে একটা জিনিস দেখো, আমার এখানে কি করা লাগবে, এটাকে এনটাকে নেওয়া লাগবে পূর্ণ সংখ্যা। 3.4966 আসছে এখানে, এখানে কত আসছে 3.4966 আসছে, ঠিক আছে? তো আমাদের যেটা করতে হবে, পূর্ণ সংখ্যা নিতে হবে। তো আমরা সবসময় ছোটো পূর্ণ সংখ্যাটাকে এখানে বাছাই করবো। তাহলে এখানে আমরা 3 নিব, এখানে আমরা কত নিব, এখানে হচ্ছে আমরা 3 নিব, ঠিক আছে? তাহলে এখানে আমরা কোন পূর্ণ সংখ্যাটা বাছাই করবো, ছোট যে পূর্ণ সংখ্যা আছে সেটাকে আমরা বাছাই করবো। আচ্ছা, তাহলে বাছাই করলে এখানে আসছে 3 আসছে এখানে। তো যদি তুমি এখানে 4 নাও, তাহলে প্রবলেমটা কি জানো, ধরো তুমি এখানে যদি 4 নাও, তাহলে যে প্রবলেমটা হবে, তখন আণবিক ভরটার সাথে মানে এখানে এগুলো ডাটাগুলো মিলবে না, কিছু সহজে দেখবা। আচ্ছা যাই হোক, চলো আমরা এখানে তুমি 4 নিলেও যে খুব বেশি প্রবলেম হবে তা না, তবে 3 মানে ছোটো না নেওয়াই ভালো এইসব ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, তাহলে এখন দেখো এখানে, তাহলে আমরা এখানে সংকেত আমাদের তাহলে আণবিক সংকেত কত হবে, এখানে আণবিক সংকেত তুমি 4 নিলেও নাম্বার কাটবে না, কিন্তু সবসময় ছোটোটা এখানে এই ক্ষেত্রে ছোটোটা নেওয়াই ভালো। তাহলে কত আসবে, আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেত হচ্ছে CH2, আর এখানে n এর জায়গায় 3 বসে। তাহলে এখানে কত আসবে, বা এখানে কত আসবে, দেখো এটা আসবে তোমার C3H6 আসবে। তাহলে C3H6 যেটা আছে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। তাহলে আণবিক সংকেতের আনসার কত, C3H6
তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি আমরা অঙ্কটা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে ধরো নেক্সটে চলে যাই। আমরা এখানে নেক্সটে আমাকে বলছে কি সলিউশন যদি এখানে আমরা করতে চাই, এখানে আমাদের 3টি উপাদান দেওয়া আছে, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন পাওয়া গেছে। নিউক্লিয়ার আণবিক ভরও তোমাকে দেওয়া আছে, ঠিক আছে, সবই দেওয়া আছে, জাস্ট আণবিক সংকেত এখানে বের করতে বলছে। তো তুমি জাস্ট ছকটা সাহায্য নিবার কিছুই না, ছকটা যদি সাহায্য নিই আমরা এখানে, তাহলে খেয়াল করে দেখো মৌল হিসেবে আছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। কার্বন পাওয়া গেছে কতটুকু 74.08%, 08। হাইড্রোজেন পাওয়া গেছে কতটুকু 8.64, আর নাইট্রোজেন পাওয়া গেছে 17.28। তো এদিকে যদি পারমাণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে 74.08কে আমরা তাহলে 12 দিয়ে ভাগ করবো, এখানে 8.64কে তাহলে আমরা এখানে 1 দিয়ে ভাগ করবো, 17.28 যেটা আছে 17.28, এটাকে আমরা তাহলে 14 দিয়ে ভাগ করবো। দেখো এখানে কত আসে, এখানে তো 8.64ই আসবে, এখানে থেকে কত আসে, তাহলে আসবে 74.08 ডিভাইডেড বাই 12, তাহলে এটা আসছে তোমার 6.1733, 6.173 লিখতে পারি। আর যদি আমি 17.28কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে আসছে 1.234, 1.234। তাহলে এবারে সর্বনিম্ন তাহলে ভাগফল কোনটা হলো, সর্বনিম্ন ভাগফল হচ্ছে আমার এটা। এখন এই জিনিসটা আমরা তাহলে সবাইকে এটা দিয়ে ভাগ করবো, তাহলে 6.173কে তাহলে আমরা এখানে 1.234 দিয়ে ভাগ করবো, 8.64কে তাহলে আমরা এখানে 1.234 দিয়ে ভাগ করবো, আর 1.234কে তাহলে আমরা এখানে 1.234 দিয়ে আমরা ভাগ করবো। এখানে তাহলে অবভিয়াসলি 1 পাবো, আর এখানে 8.64কে যদি 1.234 দিয়ে ভাগ করি তাহলে আসবে তোমার কাছে এখানে 7.0016, যেটাকে নিয়ার অ্যাবাউট তুমি 7 লিখতে পারো। আবার 6.173 এটা যদি 1.234 দিয়ে ভাগ করি 5.0024 আসছে, যেটাকে তুমি 5 লিখতে পারো, তাহলে আসবে C5H7N1 বা N শুধুমাত্র, ঠিক আছে। তাহলে এটা যদি হয়ে থাকে আমাদের কাছে তাহলে স্থূল সংকেত আমরা পেয়ে গেছি, বাট আমাকে আণবিক সংকেত বের করতে বসে এক্ষেত্রে, তাহলে স্থূল সংকেতটাকে আনসার লিখবো না। যখন তোমার এখানে বলবে কোশ্চনে যৌগের সংকেত লিখো, সেক্ষেত্রে স্থূল সংকেতকে আনসার লিখবা, আণবিক সংকেতকে আনসার লিখবা, বাট তোমাকে এখানে দেখো ডাইরেক্টলি আণবিক সংকেত বের করতে বসে, স্থূল সংকেতকে আর আনসার লিখবো না, কারণ যৌগের সংকেত বলতে দোনোটাকেই বোঝায়, কেমন। আচ্ছা, এবার আণবিক সংকেত যদি আমরা এখানে লিখতে চাই, আমরা সবাই জানি আণবিক ভর, আমরা জানি সবাই এখানে আণবিক, আমাদের সূত্র কী হয়ে থাকে দেখো, আমাদের ফর্মুলা হয়ে থাকে আণবিক ভর এটা ইকুয়াল টু কত হয়ে থাকে বলো তো, এখানে স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর টাইমস এখানে হয়ে থাকে তোমার n। তাহলে এখন আণবিক ভর কোশ্চনে দেওয়া কত 162, তাহলে এখানে দেওয়া হচ্ছে 162। স্থূল সংকেতের ভর কত আসবে, কার্বন 5টা, তাহলে 5 × 12, হাইড্রোজেন তো 7টা, প্লাস এখানে আসবে 14, আর ইন্টু হচ্ছে এখানে n। তাহলে এখান থেকে আমরা বাই ডিফল্ট nটা পেয়ে যাবো না, দেখো n এখানে কত আসে তোমার, তাহলে এখানে আসবে 162 ডিভাইডেড বাই 5 × 12 প্লাস 7 প্লাস 14, তাহলে এই ভ্যালু আসছে 2, n এর ভ্যালু কত আসছে এখানে 2 আসছে। তাহলে সুতরাং আণবিক সংকেত তাহলে কত হবে এখানে, সুতরাং আণবিক সংকেত দেখো, আণবিক সংকেত এখানে কত আসবে, সেটা হচ্ছে স্থূল সংকেত কত C5H7N, আর ছোটো হাতের এখানে 2 বসবে, তাহলে আমরা বলতে পারবো এখানে C10H14N2। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি বলতো আণবিক সংকেত। তাহলে আমি এটা বক্স করে দিয়ে আসি এখানে, তাহলে আমরা এটাকে বক্স করে দিই এখানে, এটা তাহলে আমরা এখানে বক্স করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি এখানে বক্স করে দিচ্ছি এটাকে আমরা, তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আমাদের এই ছকটা লাগতে পারে, আমি জাস্ট কপি করি, হ্যাঁ। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আসলে আমরা এই ছকটা এখানে পেস্ট করে দিই, ওকে। তাহলে আসলে পেস্ট করলাম, আর এখানে আমাদের সলিউশন। পার্সেন্টেজ দেওয়া থাকলে এই ছক লাগবে তোমার। কার্বন দেওয়া আছে দেখো, হাইড্রোজেন দেওয়া আছে দেখো, অক্সিজেন দেওয়া আছে দেখো, তাহলে কার্বন দেওয়া 26.7, হাইড্রোজেন দেওয়া 2.2, আর অক্সিজেন দেওয়া কত 71.06। বাষ্প ঘনত্ব এত হয়েছে, তাহলে আণবিক ভর কত হবে, এটা জাস্ট 2 দ্বিগুণ করে দিলে তো হচ্ছে। তাহলে এখানে আণবিক ভর কত আসবে, আণবিক ভর এটা হবে 2 টাইমস বাষ্প ঘনত্ব, তো এখানে কত আসবে দেখো 2 × বাষ্প ঘনত্ব হচ্ছে 45, তাহলে এখানে আসবে 90। তাহলে পারমাণবিক ভর দ্বারা ভাগ করে তাহলে 26.7কে আমরা তাহলে 12 দিয়ে ভাগ করবো, এখানে 2.2কে তাহলে আমরা এখানে আগে 1 দিয়ে ভাগ করবো, 2.2কে আমরা 1 দিয়ে ভাগ করবো, আর 71.06কে আমরা এখানে 16 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এখানে কত পাবো আমরা 26.7, আমরা যেভাবে 12, তাহলে আসবে এখানে 2.225, এটা 2.2 আসবে, আর এখানে আসবে 71.06 ডিভাইডেড বাই 16, তাহলে এটা আসছে
4.44 125, সো 1 পর্যন্ত লিখি শুধু, কেমন? তো সবচেয়ে ছোটো এখানে কোনটা? সবচেয়ে ছোটো হচ্ছে তোমার কাছে এখানে 2.2, তাহলে এই 2.2 দিয়ে তুমি সবাইকে ভাগ করো এখানে, তাহলে 2.225 ডিভাইডেড বাই 2.2 করলে না নিয়ার অ্যাবাউট 1 আসবে দেখবা। তারপর 2.2কে তুমি যদি এখানে 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে 1 আসবে, আর 4.441কে তুমি এখানে 2.2 দিয়ে ভাগ করো নিয়ার অ্যাবাউট 2 আসবে। তাহলে স্থূল সংখ্যা হচ্ছে CHO2, তাহলে CHO2 এটা হচ্ছে আমার কাছে কী বলতো স্থূল সংকেত। এখন আমরা সবাই জানি আমার কাছে আণবিক ভর 90 ইকুয়াল টু স্থূল সংকেতের ভর, তার মানে কার্বন একটা 12, হাইড্রোজেন একটা, অক্সিজেন 2টা, তাহলে 16 টাইমস 2, টাইমস মানে গুণফল বোঝায়, আর এখানে n, তাহলে এখানে n দেখো কত আসবে তোমার কাছে, এটা n ইকুয়াল টু আসবে আমাদের এখানে হবে 90 ডিভাইডেড বাই 12 প্লাস 1 প্লাস 32, সেটা আসবে 2, এখানে n এর ভ্যালু কত আসছে 2 আসছে, এটা কেমন? তাহলে এখানে 2 যদি আসে তাহলে আমার কাছে আণবিক সংকেত কত হবে এখানে দেখো, তাহলে এখানে আমার কাছে আণবিক সংকেত কত হবে এখানে, তাহলে আমাদের কাছে আণবিক সংকেত হবে স্থূল সংকেত মানে CHO2, আর এখানে হবে n এর জায়গায় এখানে কত বসবে, n এর জায়গায় এখানে বসবে 2, তাহলে বা দিয়ে আমি কি লিখতে পারি এখানে C2H2O4, তাহলে C2H2O4 এটা হইতেছে আমার কাছে আণবিক সংকেত। ঠিক আছে, শুধু আণবিক সংকেত আমরা বক্স করে দেবো, কারণ কোশ্চেনে আণবিক সংকেত জানতে চাইছে। এটা হচ্ছে আমার কাছে আণবিক সংকেত, আমি বক্স করে দিলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে আনসার। ওকে, সো চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আসো নেক্সট অঙ্কে আবার পার্সেন্টেজ, তো এখানে তাহলে তোমার এই জিনিসটাকে আবার লাগবে, ছকটাকে আমরা কপি করি, ঠিক আছে না? হ্যাঁ, পেস্ট করে দিই। ওকে, তাহলে চলো এটা আমরা দেখার চেষ্টা করি। আসো এখানে সলিউশন করি। এখানে আমার কোশ্চেন বলছে একটি যৌগের সরল সংকেত নির্ণয় করো। সরল সংকেত মানে হচ্ছে স্থূল সংকেত, সবসময় মনে রাখবে কি আমাদের, কারণ এখানে একদম এটা সিম্পলিসিটিভাবে তৈরি হয়। সরল সংকেত মানে হচ্ছে তোমার এখানে আসলে স্থূল সংকেত বোঝাচ্ছে, স্থূল সংকেত। তাহলে যৌগটা কী বের করতে বসে? স্থূল সংকেত বের করতে বসে, কেমন? এবং নাম উল্লেখ করো, নাম উল্লেখ করতে বসে যেখানে কার্বন থাকে এত %, তাহলে কার্বন, হাইড্রোজেন আর ক্লোরিন আছে। তাহলে কার্বন দেওয়া আছে কত? 10.16%, আর হাইড্রোজেন এখানে কত? 0.84%, আর ক্লোরিন এখানে 89%। তাহলে আমি যদি এখানে 10.16কে, তাহলে 10.16 যেটা এট ফার্স্টে, তাহলে আমি 12 দিয়ে ভাগ করবো, তাহলে 0.84কে আমরা তাহলে 1 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে 89কে আমরা তাহলে এখানে 35.5 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো এখানে কত আসবে? 10.16 ডিভাইড বাই 12, এটা আসবে 0.84, এটা এখানে 0.84, 89 ডিভাইড বাই 35.5, তাহলে এটা আসবে তোমার 2.507। সবচেয়ে ক্ষুদ্র ভ্যালু কোনটা? এখানে ক্ষুদ্র ভ্যালু হচ্ছে তোমার এটা, তাহলে এটা সবাইকে এটা দিয়ে ভাগ করো, তাহলে 0.84কে 0.84 দিয়ে ভাগ করবা, রেজাল্ট আসবে 1। এখানেও 0.84কে 0.84 দিয়ে ভাগ করো, রেজাল্ট আসবে এখানে 1। আর এখানে 2.507, এটাকে তুমি 0.84 দিয়ে ভাগ করো, 2.507 এটাকে 0.84 দিয়ে ভাগ যদি করি তাহলে আসবে 2.984, যেটা নিয়ার অ্যাবাউট 3 এর কাছাকাছি। এটার সংখ্যা হচ্ছে CHCl3। তাহলে আমরা লিখবো অর্থাৎ সুতরাং যৌগের সরল সংকেত হলো, সুতরাং যৌগের সরল সংকেত হলো তোমার CHCl3। আর এই যৌগের নাম কি বলো? নাম হচ্ছে তোমার কাছে এখানে আমরা জানি সবাই ক্লোরোফর্ম, এটার নাম হচ্ছে কি? ক্লোরোফর্ম। ঠিক আছে, হোপফুলি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে এই দুটো হচ্ছে আমার কাছে কি আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আসো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে এখানে তো ম্যাথ দেওয়া, তাহলে কাজ করে পার্সেন্টেজ দেওয়া আছে, বাট এখানে কয়জনের পার্সেন্টেজ দেওয়া? 1 2 3 4 4, সমস্যা নেই, 1 ঘর বাড়াই দিলে হচ্ছে। তাহলে আমি জাস্ট কপি করে আনি, পেস্ট করে দিব, কেমন? এখানে তবে একটা করে বাড়াইতে হবে আমার, এখানে আমার একটা করে বাড়াইতে হবে। সলিউশন করবো আমরা এখানে, সলিউশন। ওকে, তাহলে এখন এখানের মধ্যে যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো এখানে আরেকটা করে তোমাকে এখানে বাড়াইতে হবে। তাহলে এখানে একটা করে যদি আমি বাড়াই দিই তাহলে আমার কাছে এরকম আসবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে আমার কাছে এরকম নিচে, তারপর এটা হচ্ছে আমার এরকম, এক সেকেন্ড, তারপর চলে এটা ঘর বাড়াই দিলাম আমরা এখানে। এরপর হচ্ছে আমরা এইখানে একটা ঘর এখানে বাড়াই দিলাম, আর এটাকে একটু মুছে দিতে হবে আমাদের, এই কালো দাগটা আসলে নাই অ্যাকচুয়ালি, মুছে দিতে হবে।
ঠিক আছে, ওকে। এটা একটু করে মুছে দাঁড়াও, তাহলে এখানে কালো দাগটাকে একটু দিয়ে দিই, দাঁড়াও, হ্যাঁ ওকে। তাহলে এখন দেখো আমার কাছে কি মৌল এখানে কী কী দেওয়া আছে, কার্বন দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে, অক্সিজেন দেওয়া আছে, নাইট্রোজেন দেওয়া আছে, আণবিক ভর উল্লেখ করা আছে। কার্বন দেওয়া আছে কত 51.28%, তারপর হাইড্রোজেন হচ্ছে 4.9, অক্সিজেন হচ্ছে কত 27.35, আর নাইট্রোজেন হচ্ছে এখানে 11.97। তাহলে এই যে 51.28কে তাহলে আমাদের এখানে কত দিয়ে ভাগ করতে হবে, 11.28কে তাহলে আমার এখানে 12 দিয়ে ভাগ করতে হবে, 4.9কে তাহলে আমার এখানে 1 দিয়ে ভাগ করতে হবে, 1 দিয়ে ভাগ করতে হবে, তারপর 27.35কে তাহলে আমার এখানে 16 দিয়ে ভাগ করা লাগবে, আর এখানে 11.97কে আমার এখানে 14 দিয়ে ভাগ করা লাগবে। তাহলে চলো দেখি এখানে কত আসে। অ্যাট ফার্স্ট 51.28, এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে আসছে 4.27, এখানে আসছে 4.273, এখানে আসবে 4.9, এখানে আসবে কত 27.35, যদি আমি 16 দিয়ে ভাগ করি 27.35, এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে আসবে 1.709, 1.709। তারপরে 11.97কে যদি আমি 14 দিয়ে ভাগ করি তাহলে আসবে 0.855। তাহলে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা, এখানে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার এই জিনিসটা। তাহলে এই ভ্যালুটা দিয়ে সবাইকে তাহলে আমার ভাগ করতে হবে, তাহলে 4.273কে তাহলে আমাদের 0.855 দিয়ে ভাগ করতে হবে, 4.9কে 0.855 দিয়ে ভাগ করতে হবে, আর 1.709কে তাহলে 0.855 দিয়ে ভাগ করা লাগবে, আর 0.855কে 0.855 দিয়ে এখানে ভাগ করা লাগবে। এটা তো 1 আসবে অবভিয়াসলি শিওর, এটা 1 আসবে, এটা অবভিয়াসলি শিওর। এটাও দেখে বোঝা যাচ্ছে এটা 2 আসবে, ঠিক আছে। এটা কত আসবে আর এটা কত আসবে, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে এটা আসলে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে না এটা 4.9, এটা হবে 9.4%, এটা কত হবে, এটা হবে 9.4%, ওকে। সেটা হবে কত, এটা হবে তোমার 9.4%। আচ্ছা তাহলে এখানে তাহলে মুছে ঠিক করে দিই আমি এটাকে, এটা হবে 9.4%, এক সেকেন্ড, তাহলে এটা হবে কত 9.4%। তাহলে 9.4কে আমি যদি এখানে 1 দিয়ে ভাগ করি তাহলে এটা 9.4ই থাকবে, তাহলে ওই 9.4কে আমি তাহলে এখানে 0.855 দিয়ে ভাগ করতে হবে, তাহলে দেখি কত আসে, 9.4/0.855, সো এটা আসবে তোমার 10.99, যেটাকে তুমি 11 লিখতে পারো। আর অন্যদিকে 4.273 ডিভাইডেড বাই 0.855, এটা 5-এর মতো আসবে, 4.997, যেটাকে তুমি 5 লিখতে পারো। তাহলে স্থির সংখ্যা কত, C5H11O2N। আর তাহলে আমাকে আণবিক স্থির সংখ্যা বের করতে বলছে, স্থির সংখ্যা তুমি বের করে ফেলছি, তাহলে স্থির সংখ্যা হচ্ছে আমার কাছে একটা আনসার, ঠিক আছে। তাহলে এটা লেখার পরে এখানে একটা আনসার লিখে দিতে পারো, এটা আমার স্থির সংখ্যা হচ্ছে আমার কাছে একটা আনসার। আচ্ছা এবার আণবিক সংখ্যা বের করতে হবে, তাহলে আণবিক ভর 234 ইকুয়াল টু স্থির সংকেতের ভর, তাহলে 5 × 12 প্লাস তোমার এখানে তাহলে হবে 11 প্লাস 2 × 16 প্লাস 14, আর গুণফল এখানে n হবে। তাহলে দেখো এখানে nটা কত আসবে তোমার, এখানে n আসবে তোমার কাছে এটা 234 ডিভাইডেড বাই 5 × 12 প্লাস 11 প্লাস 2 × 16 প্লাস 14, সেটা হচ্ছে 2 আসছে, কত 2 আসছে এখানে। তাহলে যদি 2 আসে এখানে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি বলো, আণবিক সংকেত কত হবে, তাহলে আমার এখানে দেখো আণবিক সংকেত এটা হবে C5H11O2N, n হয় না, n ওখানে 2, তাহলে হবে C10H22O4N2, ঠিক আছে। এটা হচ্ছে আমার কাছে কি বলো আণবিক সংকেত হবে, কেমন। সো হোপফুলি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, এটা হচ্ছে আমার আণবিক সংকেত, কেমন। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। এরপর চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে এই অঙ্ক করার জন্য আমাদের একটা থিওরি লাগবে, আপেক্ষিক গুরুত্ব জানা লাগবে কী জিনিস। তাহলে চলো তোমাকে থিওরিটা পড়াই দিই। আমাদের থিওরির নাম হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, ঠিক আছে। যেটা ইংলিশটা আমাদের রিলেটিভ ডেন্সিটি, ওকে। আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি। তাহলে চলো আমরা দেখার চেষ্টা করি যে আপেক্ষিক গুরুত্ব বা রিলেটিভ ডেন্সিটি জিনিসটা কি, ওকে।
বেসিক্যালি কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। তাহলে চলো লিখে দিই যে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় কত গুণ। পানির ঘনত্বের তুলনায় কত গুণ। তাহলে আমরা আপেক্ষিক গুরুত্ব বলতে কি বুঝবো, যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে আমরা বুঝবো এই পদার্থের ঘনত্বটা পানির ঘনত্বের তুলনায় কত গুণ। যে ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, এখানে বলি যে ধরি যে আমাদের কাছে এ নামক একটা পদার্থ আছে, তাহলে আমি সাপোজ বললাম এখানে এর আপেক্ষিক গুরুত্ব এটা হচ্ছে 2। এটা দ্বারা আমরা কি বুঝবো, আমরা বুঝবো তাহলে হচ্ছে যে এর যে ঘনত্ব রো অফ এ, এটা পানির ঘনত্বের, এই যে ওয়াটার ঘনত্বের দ্বিগুণ। তাহলে অ্যাকচুয়ালি কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলতে বোঝায় ওই পদার্থের ঘনত্বটা পানির ঘনত্বের তুলনায় কত গুণ। কেমন? তারপর ধরো তোমাকে যদি বলে যে ধরি বি নামক একটা পদার্থ আছে বি, তো এই বি এর আপেক্ষিক গুরুত্ব ধরা যাক আমাকে বলছে এখানে বি এর আপেক্ষিক গুরুত্ব ধরো এখানে দেওয়া আছে 1.5। তাইলে রো অফ বি মানে বি এর ঘনত্ব বলতে কত বোঝাবে, এই যে ওয়াটারের ঘনত্বের রো অফ ওয়াটার, এটার সাথে তাহলে আমাদের এখানে 1.5 গুণ করতে হবে। 1.5 গুণ রো অফ ওয়াটার, 1.5 গুণ রো অফ ওয়াটার, অর্থাৎ বি এর ঘনত্বটা পানির ঘনত্বের তুলনায় 1.5 গুণ। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব বলতে আসলে কি বোঝায়, যে পানির ঘনত্বের তুলনায় কত গুণ, সেই জিনিসটা আসলে বোঝানো হয়। কেমন? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আসলে কত হবে, পানির ঘনত্ব 1000 হয়ে থাকে, এক্ষেত্রে হবে তাহলে 2000। দেখো পানির ঘনত্ব কত হয়ে থাকে, 2 ইন্টু পানির ঘনত্ব হয়ে থাকে 1000, তাহলে এই ক্ষেত্রে ঘনত্ব হবে 2000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে কত হবে, 1.5 টাইমস পানির ঘনত্ব হচ্ছে 1000, তাহলে এখানে হবে 1.5 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এবার চলো আমরা ম্যাথ করি। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারে সবসময় কি এটা 1 থেকে বড় হবে? না, 1 থেকে ছোটো হইতে পারে। ধরো তোমাকে যদি এখানে বলে যে ধরি সি আর আপেক্ষিক গুরুত্ব ধরো তোমার 0.8, ধরো তোমাকে বলা হইলো ধরো তুমি এখানে সি আর আপেক্ষিক গুরুত্ব সি আর আপেক্ষিক গুরুত্ব ধরো 0.8, সেই ক্ষেত্রে রো অফ সি কত হবে, 0.8 টাইমস রো অফ ওয়াটার। ঠিক আছে, তার মানে এখানে হবে তখন 0.8 টাইমস 1000, তখন এখানে হবে 800 কেজি পার মিটার কিউব হবে। ঠিক আছে, এইভাবে করে আমরা বের করতে পারি। ওকে, তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সট এখন আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথ আমাকে বলতেছে কি সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.03। তাহলে এখান থেকে আমি সমুদ্রের পানির ঘনত্ব বের করে ফেলতে পারি। এখন 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার পানি নিয়ে, মানে সমুদ্রের পানি নিয়ে তুমি বাষ্পীভূত করছো, দেন দেখছো তুমি 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেছে। সামুদ্রিক পানিতে কঠিন বস্তুর শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আসলে সলিউশন করি। আসে এখানে আমাদের এখানে তাহলে অ্যাট ফার্স্ট এখানে দেখো আমাদেরকে বলতেছে কি, আমি একটা এখানে পাত্র আনি। দেখো আমাদেরকে এখানে বলা হচ্ছে ধরো তুমি এখানে পাত্র নিছো এবং এই পাত্রের মধ্যে তুমি কি রাখছো, 1 ডেসিমিটার কিউব সামুদ্রিক পানি মানে 1 লিটার সামুদ্রিক পানি রাখছো। 1 লিটার এখানে সামুদ্রিক পানি তুমি এখানে রাখছো, দেন এখানে বাষ্পীভূত করছো। বাষ্পীভূত করা মানে কি তুমি এটাকে উত্তাপ দিছো। ধরো এটাকে আমি উত্তাপ দিচ্ছি, তখন কী হবে, এই জিনিসটা চলো উপরে তুলে নিয়ে আসো একটু করে। হ্যাঁ, তাহলে দেখো আমি এটাকে উত্তাপ দিছি। উত্তাপ দিলে কী হবে, পানি এখান থেকে বাষ্পীভূত হয়ে যাবে। উত্তাপ দিলে যেটা হবে, পানি এখান থেকে বাষ্পীভূত হবে। পানিগুলো কী হবে এখানে বলো তো, ধীরে ধীরে এখান থেকে বাষ্পীভূত হবে। আর লবণগুলো কী হবে, নিচে জমাট বাঁধবে না, লবণগুলো নিচে তোমার এখানে জমাট বাঁধবে। তাহলে এখানে কোয়েশ্চেনে বলছে কি, যে আমার কাছে কি আছে বলো, 1 লিটার আমি সামুদ্রিক পানি নিছি, তো সেই সামুদ্রিক পানিকে যদি আমি বাষ্পীভূত করি, তাহলে সেখান থেকে 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেছে। তাহলে এখান থেকে কী পাওয়া গেছে, 36.4 গ্রাম শুষ্ক লবণ পাওয়া গেছে, যেগুলো হচ্ছে কঠিন পদার্থ। তাহলে আমাকে এখানে জিজ্ঞেস করছে কঠিনের শতকরা পরিমাণ কত। তাহলে অ্যাকচুয়ালি দেখতে হবে 1 লিটার পানি সামুদ্রিক পানির ভর কত। দেখো এটা যদি 1 লিটার নর্মাল পানি হতো তাহলে বলতাম 1 লিটার নর্মাল পানির ভর হচ্ছে 1000 কেজি,
বাট সামুদ্রিক পানি কিন্তু ক্ষেত্রে বলা যায়, মানে সামুদ্রিক পানির আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সামুদ্রিক পানির ঘনত্ব এই যে রো অফ সি ওয়াটার, এটা কত হবে 1.03 ইন্টু রো অফ ওয়াটার। তাহলে এখানে আসবে কত 1030 কেজি পার মিটার কিউব। আর 1 কেজি পার মিটার কিউব মানে 1 গ্রাম পার লিটার, তাহলে 1030 গ্রাম পার লিটার আসবে। ঠিক আছে, এই জিনিসটা আসছে। তার মানে আমরা কি বলতে পারি এখানে যে 1 লিটার সমুদ্রের পানিতে তোমার এখানে পানির ভর কত, এখানে 1030 গ্রাম। কেমন? তাহলে আমি বলতে পারি যে আমাদের কাছে কী বলতে, এখানে আমি যখন যদি বের করতে চাই, আচ্ছা এমটা যদি বের করতে চাই, এম মানে আমরা সবাই জানি রো ইন্টু ভি। কেমন? তো সামুদ্রিক পানি ভর বের করতে চাচ্ছি, সামুদ্রিক পানি এখানে রো কত 1030, আর ভলিউম দিচ্ছ তুমি 1 লিটার, তাহলে এখানে কত আসবে 1030 আসবে। তো লিটার কাটা যাবে, এখানে গ্রাম থাকবে। দেখো এখানে লিটার গ্রাম পার লিটার, এখানে লিটার কাটা যাবে, এখানে গ্রাম থাকবে। তাহলে পানি 1 লিটার পানির এখানে সামুদ্রিক পানি নিছ, সেখানে আমাদের 1 লিটার সামুদ্রিক পানিতে এখানে সামুদ্রিক পানির ভর কত, বা এখানে পানির ভরটা কত, এখানে ভর কত আছে, এখানে ভর কিন্তু আছে 1030 গ্রাম। তো সেই 1030 গ্রামের মধ্যে তোমার 36.4 গ্রাম কী থাকে এখানে বলতো কঠিন বস্তু আছে। তাহলে এখানে টোটাল ভর হচ্ছে 1030 গ্রাম, এর মধ্যে 36.4 গ্রাম এখানে কঠিন লবণ আছে। তাহলে আমি এখানে বলতে পারি যে 1030 গ্রাম পানিতে, এটা বুঝতে পারছো কি না যে পানির এখানে কিন্তু আমার ভর আসছে কত বলো তো, 1 লিটার সামুদ্রিক পানিতে কিন্তু আমার ভর আসছে 1030 গ্রাম। ঠিক আছে, আর লবণ কিন্তু সামুদ্রিক পানির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল। সো এখানে এই ভরটা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড অবস্থায় আছে। কেমন? কারণ পরে না এই ভরটা আলাদা হয়েছে, কখন, যখন তুমি বাষ্পীভূত করছো। ফার্স্ট তো একসাথেই ছিল। তাহলে 1030 গ্রাম পানিতে আমার কাছে এখানে কঠিন বস্তু আছে 36.4 গ্রাম। তাহলে আমাকে বলছে শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে শতকরা পরিমাণ মানে হচ্ছে যে 100 গ্রাম পানিতে তোমার কঠিন বস্তু আছে কতটুকু, কঠিন বস্তু আছে, তাহলে 36.4 টাইমস এখানে 100 হবে, আর এখানে হবে নিচে হবে তোমার কাছে ওই 1030 হবে, নিচে হবে তোমার কাছে এখানে 1030 হবে এত গ্রাম। তাহলে দেখো এটা কত আসে এখানে তোমার, এই জিনিসটা আসছে এখানে আমাদের 36.4 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1030। তাহলে এই জিনিসটা আসছে আমার কাছে 3.5339 হবে একটা, কেমন 9 গ্রাম আসছে আমার কাছে। তাহলে আমি বলতে পারি যে সুতরাং শতকরা পরিমাণ কত, সুতরাং শতকরা পরিমাণ এটা আমরা পার্সেন্টেজে যদি প্রকাশ করি, এই যে 100 যদি হিসাব করছি তাহলে এটা কিন্তু পার্সেন্টেজে, সুতরাং শতকরা পরিমাণ এখানে কত 100 যেহেতু হিসাব করছি তাহলে এটাই পার্সেন্টেজ ভ্যালু, তাহলে এটা হচ্ছে 3.5339%। ঠিক আছে, শতকরা পরিমাণ হচ্ছে 3.5339%। সো আমি এটাকে বক্স করে দিচ্ছি এখানে, যেহেতু 100 হিসাব করছি তাহলে এটা কিন্তু শতকরা। ঠিক আছে, তাহলে এই জন্য এটাকে বক্স করে দিলাম। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে কী বলে, এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? আমি আশা করি অঙ্কটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। আসো দেখো নেক্সট অঙ্ক আমাকে বলছে 2,4,6 ট্রাইক্লোরোফেনলে ক্লোরিনের শতকরা পরিমাণ কত। দেখো মানে একটা যৌগের মধ্যে একটা পার্টিকুলার মোলের শতকরা পরিমাণ জানতে চাইছে। এই ধরনের অঙ্ক কীভাবে করতে আমরা শিখে আসছি 9-10 সলিউশন। দেখো ফার্স্ট অফ অল এটা যদি আমরা এখানে চিত্র আঁকার চেষ্টা করি, 2,4,6 ট্রাইক্লোরোফেনল, তার মানে ফার্স্ট অফ অল এটা ফেনল, তার এখানে একটা ওএইচ থাকবে, আর 4,6 এখানে ট্রাইক্লোরো, তার এখানে 3টা ক্লোরিন থাকবে। এইটাকে যদি আমি একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি, স্ট্রাকচারটাকে হবে কার্বন 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 এবং কার্বন। এখানে একটা ওএইচ থাকবে, এই জায়গায় একটা সিএল থাকবে, এই জায়গায় একটা সিএল থাকবে, এই জায়গায় একটা সিএল থাকবে। তারপর এখানে ধরো ডাবল বন্ড দিছো, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে ডাবল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে ডাবল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও। তাহলে যেটা হবে আমার এখানে, আমি যদি এখানে এই দেখো আমরা কোনো কিছু আমরা এখানে বলছি এই যোগটার মধ্যে ক্লোরিনের পার্সেন্টেজ কত, তো কোনো একটা যোগে যখন পার্টিকুলার একটা মোলের পার্সেন্টেজ বের করতে চাই, উপরে আমরা কী বসাই, সেই মোলের মোট ভর ডিভাইড বাই টোটাল যোগের আণবিক ভর। তাহলে আমরা লিখবো যদি এখানে পার্সেন্টেজ অফ ক্লোরিন লিখি, তাহলে এটা মানে হচ্ছে যে আমাদের উপরে কত বসবে, যেহেতু আমরা ক্লোরিনের পার্সেন্টেজ বের করতেছি, তাহলে উপরে বসবে ক্লোরিনের মোট ভর, ক্লোরিনের মোট ভর, নিচে বসবে হচ্ছে টোটাল যোগের আণবিক ভর, টোটাল যোগের আণবিক ভর, এই জিনিসটা এখানে বসবে। ঠিক আছে, তাহলে এটাকে চলো মুছে দিয়ে আসো। হ্যাঁ, তাহলে এখন ক্লোরিনের মোট ভর এখানে কত হবে দেখো, তাহলে এখানে ক্লোরিনের মোট ভর এখানে কত হবে দেখো, এখানে হবে
আমাদের 3টা ক্লোরিন আছে, তাহলে 3 × 35.5। টোটাল যোগের পর কত কার্বন আছে 6টা, তাহলে 6 × এখানে হবে 12। আর এই জায়গাগুলোতে কিন্তু হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন আছে এখানে 2টা, তাহলে +2 করো। ক্লোরিন আছে এখানে 3টা, হাইড্রোজেন এখানে 3টা আছে, কারণ OH আছে উপর একটা, আবার হাইড্রোজেন এখানে 3টা আছে, ঠিক আছে, কারণ OH আছে উপর একটা। তারপর এখানে তুমি ক্লোরিন আছে 3টা, তাহলে 3 × 35.5 করো। আর অক্সিজেন আছে একটা, তাহলে এখানে তুমি 16 করো। তাহলে 6 কার্বনকে নিছি, 3টা হাইড্রোজেনকে নিছি, 3টা ক্লোরিনকে নিছি, একটা অক্সিজেনকে নিছি। তাহলে এবার তুমি এটাকে জাস্ট কী করবো বলো তো, এখানে তুমি জাস্ট এখানে 100% দিয়ে গুণ করে দিবা। তাহলে দেখো এই রেজাল্ট এখানে কত আসে আমাদের, রেজাল্টটা এখানে আসবে আমাদের 3 × 35.5 ডিভাইডেড বাই 6 × 12 প্লাস 3 প্লাস 3 × 35.5 প্লাস 16, তাহলে ইন্টু 100% করো। সেই জিনিসটা আসছে আমার 53.924%। তাহলে এটা আসছে আমার কাছে 53.924%। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? সো তাহলে ক্লোরিনের শতকরা পরিমাণ আমরা এখান থেকে বের করে ফেলছি। আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে আমরা বুঝতে পারছি। তাহলে তারা বক্স করে দিছি, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে এরপরে যদি আমরা নেক্সট অঙ্কে যাই, আসো আমরা যদি নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, নেক্সট অঙ্ক তো নেই, নেক্সট থিওরি স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ বলতে আমরা কী বুঝি? যেসব কোনো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ায় সমগ্র রাসায়নিক পরিবর্তনকে বিক্রিয়ক এবং উৎপাদনের প্রতীক, সংকেত ও বীজগণিত চিহ্নের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে। আমি বুঝাই বলি, ধরো HCl-কে নিয়েছি আমি, কেমন, বা HCl উদাহরণ তুমি বাদ দাও, তুমি চাইলে, আচ্ছা HCl দিয়ে তোমাকে বুঝাই, একদম কমন একটা উদাহরণ। ধরো আচ্ছা আমরা কাকে নিয়েছি এখানে, HCl-কে নিয়েছি, প্লাস HCl-কে নিয়েছি প্লাস আমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী তৈরি হবে বলো? এখান থেকে তৈরি হবে তোমার কাছে সোডিয়াম ক্লোরাইড, আর এখান থেকে তোমার তৈরি হবে পানি তৈরি হবে, রাইট? তাহলে এখন দেখো একটা জিনিস, এটা একটা রাসায়নিক বিক্রিয়া বলতে পারবো কখন, দেখো আমরা বিক্রিয়ক এবং উৎপাদক প্রত্যেকের আমরা প্রতীক দিয়ে প্রকাশ করছি, প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করছি, তাই না? প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্রতীককে দিছি, মিলে একটা সংকেত পাইছি, ইন্ডিভিজুয়াল প্রতীক দিচ্ছি, একটা সংকেত পাইছি। আর এখানে আমরা বীজগণিতীয় চিহ্ন ইউজ করছি, যে প্লাস প্লাস, এগুলো কিন্তু বীজগণিতীয় চিহ্ন। এবং আমরা ধরা যাক এখানে ভৌত অবস্থাটা উল্লেখ করে দিব, যেটা নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে, এরকম উল্লেখ করে দিব। ঠিক আছে, তাহলে তখন এরকম যদি আমরা করি, তখন এই সমগ্র বিক্রিয়াটাকে আমরা কি বলবো? সমগ্র বিক্রিয়াটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ। সমগ্র বিক্রিয়াটাকে আমরা কি বলবো? রাসায়নিক সমীকরণ। সমগ্র বিক্রিয়াটাকে আমরা তখন এখানে বলবো, এটাকে আমরা বলবো তোমার রাসায়নিক 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 সমীকরণ। দেখো এই জিনিসটা এখানে বোঝা গেছে কিনা? তাহলে রাসায়নিক সমীকরণ জিনিসটা কি? আমরা যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদক প্রত্যেকের প্রতীক, সংকেত এবং বীজগণিত চিহ্নের সাহায্যে যদি প্রকাশ করি, তাহলে সেটাকে আমরা বলবো রাসায়নিক সমীকরণ আমরা বলবো। কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে একটা সুষম রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। কেমন? তাহলে আসো আমরা হেডলাইন দিয়ে এখানে আসো, একটি সুষম রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি। মানে এটা আসলে বোঝাচ্ছে তোমার কি জানো, যে সমতা আমরা কিভাবে করি না করি সেটার একটা পদ্ধতি আছে। এমন এখান থেকে কয়েকটা টার্ম একটু ইম্পর্টেন্ট আছে, জন্য এটা পড়াই দেওয়া। আচ্ছা, প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ধাপ 1। ধাপ 1 কি বলে তোমাকে? ধাপ 1 বলা হয় যে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের নাম লেখা, এদের সংকেত লেখা। আমাদের আর প্রয়োজন হইলে, মানে এখানে তোমার হচ্ছে আমাদের এখানে এই যে বীজগণিত চিহ্নগুলো অবশ্যই ইউজ করতে হবে, এবং আমাদের এখানে কী করতে হবে বলো? এখানে আমাকে অ্যারো চিহ্ন দিতে হবে। কেমন? তাহলে এখানে ধাপ এই জিনিসটা কি, ধাপ 1 জিনিসটা কি? এটা হচ্ছে যে সংশ্লিষ্ট বিক্রিয়ার, আচ্ছা এখানে আরেকটা দাগ দিয়ে দিই, সংশ্লিষ্ট বিক্রিয়ার সব বিক্রিয়ক এবং উৎপাদের নাম, সব বিক্রিয়ক ও উৎপাদের নাম এবং এদের সংকেত লিখতে হবে। কেমন? আচ্ছা, তো ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি এখানে কি লিখলাম?
যে জিঙ্ক প্লাস HCl, এখান থেকে কী প্রোডাক্ট তৈরি হচ্ছে? এখান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে তোমার কাছে, ধরো দেখা হচ্ছে জিঙ্ক ক্লোরাইড ZnCl2, আর এখান থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এরকম একটা রিয়াকশন আমরা লিখছি। ওকে, কোনো সমতা করি নেই, জাস্ট সিম্পল আমি বললাম যে এটা হচ্ছে আমার জিঙ্ক, এটা হচ্ছে আমার এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে আমার কাছে এখানে জিঙ্ক ক্লোরাইড, আর এটা হচ্ছে আমার কাছে এখানে হাইড্রোজেন। এখানে কোন জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, একটা বিক্রিয়াকে যখন তুমি সমতা করো নাই তখন সেটাকে আমরা ব্যালেন্সড ইকুয়েশন বলতে পারবো না। সমতা করা ছাড়া বিক্রিয়াকে বলা হয় কঙ্কাল সমীকরণ। সমতা করা ছাড়া বিক্রিয়াকে কী বলা হয়? কঙ্কাল সমীকরণ বলা হয়। তাহলে এই যে তুমি যে ইকুয়েশনটা এখানে লিখছো বা বিক্রিয়াটা তুমি এখানে লিখছো, যেটা তুমি সমতা করো নাই, কেমন? সমতাকে এই ইকুয়েশনটাকে তুমি করছো বা এই বিক্রিয়াটাকে তুমি সমতা করছো না? সমতা করলে এটাকে তুমি বলতে পারতো ব্যালেন্সড ইকুয়েশন। আর সমতা ছাড়া যে আমাদের সমীকরণটা থাকে তাকে আমরা কী বলে থাকি? তাকে আমরা বলে থাকি কঙ্কাল সমীকরণ। এটাই হচ্ছে তোমাকে পড়ানোর জন্য এটা দেখানো কঙ্কাল সমীকরণ, বা যেটা ইংলিশটা আমাদের স্কেলিটন ইকুয়েশন। যেটা ইংলিশটা আমাদের স্কেলিটন ইকুয়েশন। তাহলে আমাদের সমতা করা ছাড়া যে ইকুয়েশনটা পাওয়া যায় সেটাকে আমরা কি বলে থাকি? স্কেলিটন ইকুয়েশন বা আমাদের কঙ্কাল সমীকরণ আমরা বলে থাকি। কেমন? এবার কাজটা কি? ধাপ 2 গিয়ে দেখো, ধাপ 2 যদি যাই, ধাপ 2 এর কাজটা হচ্ছে আমাদের কাছে আমাদের যে এবার দাঁড়ো 1 সেকেন্ড ঠিক করে দিই। হ্যাঁ দেখো, ধাপ 2 এর কাজ হইতেছে আমাদের এবার বাম ও ডান দিকে বিক্রিয়ক উৎপাদন অণুতে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক উৎপাদের তোমার এখানে আগে আসলে কী বসাতে হবে বলো তো? এখানে পূর্ণ সংখ্যা বসাতে হবে। কেমন? আর এই পূর্ণ সংখ্যা নিয়ে যে আমাদের এখানে বা সমতা করার মাধ্যমে যে সমীকরণটা আমরা পাবো সেটাকে আমরা বলবো সুষম বা সমতাযুক্ত সমীকরণ। কেমন? তাহলে এখানে আমি লিখবো তোমার এখানে যে প্রত্যেক বিক্রিয়ক ও উৎপাদের অণুতে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য সমান করার জন্য আমাদের কি করতে হবে? এখানে সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের আগে তোমার কি করতে হবে? এখানে প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা বসাতে হবে। পূর্ণ সংখ্যা বসাতে হবে। তারপর আমরা লিখবো যে বাম ও ডান দিকে প্রত্যেক পরমাণুর আমাদের যদি সংখ্যা সমান হওয়ার পর যে সমীকরণ পাওয়া যাবে, তাহলে আমরা লিখবো বাম ও ডান দিকে প্রত্যেক পরমাণুর সংখ্যা সমান হওয়ার পর যে সমীকরণ পাওয়া যায় তাকে সুষম বা সমতাযুক্ত সমীকরণ বা সমতাযুক্ত সমীকরণ, যেটাকে আসলে আমরা ব্যালেন্সড ইকুয়েশন বলে। ব্যালেন্সড ইকুয়েশন বলে। কেমন? আচ্ছা, যেমন আমি যদি এক্সাম্পল দিই তোমাকে, এই যে আগের এক্সাম্পলটা দিচ্ছি, তুমি জিঙ্ককে নিছো, তুমি এখানে HCl-কে নিছো, তুমি দেখতেছো এখানে জিঙ্ক ক্লোরাইড তৈরি হচ্ছে, আর এখানে তোমার কাছে H2 তৈরি হচ্ছে। তো অবভিয়াসলি এখানে একটা 2 দেওয়া লাগবে। তাহলে এখানে 2 থেকে যদি আমি হাইলাইট করে আসো, এখানে একটা 2 দেওয়া লাগবে।
ঠিক আছে? তাহলে এই যে ইকুয়েশনটা পাইছি এটাকে আমরা কি বলবো এখানে ব্যালেন্সড ইকুয়েশন বলবো, বা সমতাযুক্ত সমীকরণ। আগেরটা ব্যালেন্স করা ছাড়া সমতাকরণের পূর্বে যে ইকুয়েশন থাকে তাকে আমরা বলি কঙ্কাল সমীকরণ। তাহলে আমরা এটাকে বলে থাকি ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে আমি যদি একটু করে কঙ্কাল সমীকরণের ডেফিনেশন দিতে চাই, কঙ্কাল সমীকরণ, তাহলে আমি মনে রাখবো সমতা বিধানের পূর্বে যে সমীকরণ পাওয়া যায়। তাহলে এখানে আমরা মনে রাখবো সমতা বিধানের পূর্বে যে প্রাথমিক সমীকরণ পাওয়া যায়, যে প্রাথমিক সমীকরণ পাওয়া যায় তাকে কঙ্কাল সমীকরণ বলে, তাকে কঙ্কাল সমীকরণ বলে। তো হোপফুলি তোমাদের বুঝাতে পারছি এখানে আসলে অ্যাকচুয়ালি কঙ্কাল সমীকরণ জিনিসটা আসলে কী জিনিস, কেমন? আচ্ছা, তাহলে তো আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাই আমাদের এখানে নেক্সটে আমরা যেটি আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে আয়নিক সমীকরণ। আমরা আলোচনা করবো এখন আয়নিক সমীকরণ, বা যেটাকে আমরা বলছি আয়নিক ইকুয়েশন। আয়নিক সমীকরণ আসলে জিনিসটা কি চলো দেখার চেষ্টা করি বা আয়নিক ইকুয়েশন এই জিনিসটা আসলে কি জিনিস, কেমন? আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, দেখো এখন ধরো আমরা একটা বিক্রিয়া যদি দেখার চেষ্টা করি, ধরো আমি এখানে সোডিয়াম ক্লোরাইডকে নিলাম, এখানে অ্যাকুয়াস অবস্থা নিলাম জলীয় দ্রবণ, আর এখানে ধরো আমি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ নিচ্ছি, অ্যাকুয়াস নিলাম। নেওয়ার পর দুটোকে বিক্রিয়া করলে এখানে কি তৈরি হয়? এখানে তৈরি হয়, আমরা কিন্তু সবাই জানি যে সিলভার ক্লোরাইডের একটা অদক্ষেপ পড়ে, এটা যৌগ হিসেবে থেকে একটা অদক্ষেপ পড়ে। বাট এখানে কিন্তু সোডিয়াম নাইট্রেট যেটা আছে এটা একটা আয়নিক যৌগ, যেটা তোমার কিন্তু আয়ন আকারে থাকে, কেমন? তাহলে আমরা এখন এখানে যে জিনিসটা খেয়াল করব, আমাদের কাছে এটা কিন্তু একটা আয়নিক যৌগ, দেখো কোনটা, এটা একটা আয়নিক যৌগ, তাহলে এটা আয়ন হিসেবে থাকবে। এটা তোমার হচ্ছে একটা আয়নিক যৌগ, তাহলে এটা কী হিসেবে থাকবে? আয়ন হিসেবে থাকবে, ঠিক আছে? তাহলে এটাকে চলো একটু মাঝখানে আনি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা থাকবে এটাও কিন্তু একটা আয়নিক যৌগ, আর এখানে এটাও কিন্তু একটা আয়নিক যৌগ, তাহলে এটা আয়ন হিসেবে থাকবে। তা আমি চাইলে এই সমীকরণটাকে আয়নের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে আমি এখানে যদি লিখি যে সমীকরণটিকে আয়নের সাহায্যে প্রকাশ করা হলো, আয়নের সাহায্যে প্রকাশ করা হলো। যদি প্রকাশ করি, দেখো সোডিয়াম প্লাস ছিল এখানে, ঠিক আছে, অ্যাকুয়াস অবস্থায়, আর এখানে ক্লোরিন মাইনাস ছিল, এটাও অ্যাকুয়াস অবস্থায় ছিল। এখানে সিলভার প্লাস ছিল অ্যাকুয়াস অবস্থায়, এখানে নাইট্রেট আয়ন ছিল তাও অ্যাকুয়াস অবস্থায়। এখান থেকে কী তৈরি হয়েছে? সিলভার ক্লোরাইড, যেটা সলিড অবস্থায় আছে। আর তাহলে বাকি থাকলে কি, এখানে তো বাকি থাকছে, তাহলে কোনটা দেখো, এখানে তোমার কিন্তু সোডিয়াম এটা কারোর সাথে যুক্ত হতে পারে নাই, মানে এটা কিন্তু আয়ন আকারে রয়ে গেছে এখনো। হ্যাঁ, সোডিয়াম নাইট্রেট যৌগ তৈরি করছে, বাট অদক্ষেপ্ত হয় নাই এখানে সোডিয়াম নাইট্রেট, তার মানে এটা কিন্তু আয়ন আকারে যুক্ত আছে। তাহলে এটা কিন্তু আয়ন আকারে যুক্ত আছে, মানে যেমন ছিল তেমনই আছে, কেমন? এটা কিন্তু কি আকারে যুক্ত আছে? আয়ন আকারে যুক্ত আছে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটু লক্ষ্য করি। তাহলে এখানে দেখো, আমি তোমাকে বলি একটু করে মুছে দিয়ে আসো। এখানে সোডিয়াম প্লাস হবে, একটা সোডিয়াম প্লাস অ্যাকুয়াস দিতে হবে, এখানে একটা নাইট্রেট মাইনাস, এখানে অ্যাকুয়াস দিতে হবে। এখানে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি, আমার এই বিক্রিয়াটা তুমি দেখো, এখানে সিএল মাইনাস আর এজি প্লাস সক্রিয়ভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে এজিসিএল তৈরি করছে, এর যৌগ তৈরি করছে তারা সক্রিয়ভাবে বিক্রিয়া অংশগ্রহণ করে। বাট এখানে সোডিয়াম প্লাস ছিল, এখানেও দেখো সোডিয়াম প্লাস আছে, তাই না? এখানেও দেখো সোডিয়াম প্লাস এখানে আছে, এখানেও তোমার কাছে নাইট্রেট আয়ন ছিল, এখানেও দেখো নাইট্রেট আয়ন আছে, উৎপাদন নাইট্রেট আয়ন আছে। তাহলে এটা কিন্তু কিছুই করতেছে না, বাট এদের দুইজনের মধ্যে কিন্তু মিলবন্ধন হয়েছে, এবং মিলবন্ধন হওয়ার পরে তারা একটা আমাদের পদক্ষেপ দিচ্ছে, এজিসিএল তৈরি করছে। বাট এরা যেমন ছিল এরা কিন্তু উৎপাদন ঠিক তেমনই রয়ে গেছে, মানে এরা দর্শক হিসেবে কাজ করতেছে, এরা কিন্তু কোনো মানে এখানে বিক্রিয়া ঘটাতে কোনো ভূমিকা রাখতেছে না।
মেনলি এখানে কোনটা তৈরি হচ্ছে, AgCl তৈরি হচ্ছে, বাট ওরা কিন্তু আয়ন হিসেবে আছে। কেমন? তাহলে আমরা এই জন্য এখানে যেহেতু এরা আয়ন হিসেবে আছে, এরা এই জন্য মানে এখানে আমরা বইভাবে বলতে পারি যে এরা মানে আমাদের এখানে সোডিয়াম প্লাস এবং সোডিয়াম নাইট্রোজেন আয়ন উভয় দিকে আলাদা আলাদা আছে, এরা বিক্রিয়া অংশগ্রহণ করেনি। যেসব আয়ন বিক্রিয়া অংশগ্রহণ না করে দ্রবণ অপরিবর্তিত থাকে, তাই সেগুলোকে আমরা কী বলি, দর্শক আয়ন বলি। যেমন এই বিক্রিয়াতে আমাদের এখানে সোডিয়াম প্লাস এবং NO3- হলো দর্শক আয়ন। কেমন? আচ্ছা, তাহলে যদি আমি এখানে আইডেন্টিফাই করি তোমার কাছে এখানে, তাহলে এখানে আমার কাছে দেখো এখানে দর্শক আয়ন কারা, তাহলে এখানে দর্শক আয়ন MCQ জিজ্ঞেস করবে তুমি দর্শক আয়ন কীভাবে বের করবা, বিক্রিয়কে যা থাকবে উৎপাদও যদি সেভাবেই থাকে তাহলে সেগুলো দর্শক আয়ন। যেমন বিক্রিয়কে যা থাকবে উৎপাদও যদি সেভাবেই থাকে তাহলে এগুলা দর্শক আয়ন। তাহলে এখানে দর্শক আয়ন কারা কারা, দর্শক আয়ন দিচ্ছে একটা হচ্ছে সোডিয়াম প্লাস অ্যাকুয়াস, আর আরেকটা হচ্ছে কি নাইট্রেট আয়ন অ্যাকুয়াস। তাই এই ধরনের এখানে কী হবে, দর্শক আয়ন হবে, কারণ এরা বিক্রিয়কও ছিল উৎপাদক এখানে ছিল, এরা কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতেছে না, তাই এর হচ্ছে তোমার কাছে দর্শক আয়ন। কেমন? সো হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এগুলো আমাদের ছোটোখাটো কিছু থিওরি ছিল, এগুলো আমরা দেখলাম এখানে। কেমন? তাহলে চলো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই। নেক্সট আমরা চলো এই ম্যাথগুলো দেখি। আমরা প্রতিটা ম্যাথ দুইভাবে করে দিব, একটা হচ্ছে তুমি HSC স্ট্যান্ডার্ডে কীভাবে করবা, আর একটা হচ্ছে তুমি এখানে অ্যাডমিশন আসলে কীভাবে করবা। অ্যাট ফার্স্ট আমি তোমাকে HSC স্ট্যান্ডার্ডটা শেখাবো, পরে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডটা আমি শিখাই দেবো। কেমন? চলো সলিউশন করি আসি অঙ্কটাকে। দেখো আমরা বলছি কি যে 1.84 গ্রাম, মানে এই HSC স্ট্যান্ডার্ড মানে তুমি এখানে ঐকিক নিয়মে তোমার করাবো, আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড করার সময় তোমাকে আমি স্টোইকিওমেট্রি দিয়ে করাই দিব। কেমন? সো চলো আমি দেখাই তোমাকে। 1.84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 0.96 গ্রাম অবশেষ পাওয়া যাচ্ছে। কেমন? মিশ্রণটি এত ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট শতকরা পরিমাণ কত, চলো দেখার চেষ্টা করি। আসো এখানে আমি একটা পাত্র আনি, পাত্র আনার পর এখানে দেখাতে পারি এখানে একটা পাত্রে কি আছে, এইটা এবং এটার একটা এত গ্রাম ভরের একটা মিশ্রণ আছে। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট এই দুইটার একটা কী আছে বলো তো, এই দুইটার একটা 1.84 গ্রাম একটা মিশ্রণ আছে। ঠিক আছে, 1.84 গ্রামের একটা মিশ্রণ আছে। তো আমি যখন উত্তপ্ত করব, যদি আমি এটাকে কী করি, এটাকে যদি আমি এখানে হিট দিই, যদি এখানে আমরা হিট দিই এটাকে, তখন এখানে কী হবে দেখো, যখন এটাকে আমরা হিট দিব, দাও এটা যদি একটু এ পাশে নিয়ে আসি, আসো উপরে ধরে দিয়ে আসো। ওকে, যখন এটাকে আমরা হিট দিব তখন দেখা যাবে এখানে কত গ্রাম অবশেষ পাওয়া যাবে, 0.96 গ্রাম। তাহলে অবশেষ পাওয়া গেছে কতটুকু, এখানে 0.96 গ্রাম। ঠিক আছে, তাহলে মিশ্রণটিতে এবার জিজ্ঞেস করছে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট শতকরা পরিমাণ কত। কাহিনী কিছু দেখো, তুমি এখানে ক্যালসিয়াম কার্বনেটকে নিয়েছিলা, তুমি এটাকে উত্তপ্ত করছো। আমি কিন্তু প্রথমে আগে HSC স্ট্যান্ডার্ড করে দিচ্ছি। কেমন? তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং তুমি এখানে কী পাবা, কার্বন ডাইঅক্সাইড পাবা, কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে যাবে, আর ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু পাত্রে রয়ে যাবে। আর তুমি আর একটা ম্যাগনেসিয়াম কার্বনেটকে নিছো, এখানেও তুমি উত্তপ্ত করছো। তাহলে এখানে কী তৈরি হবে, এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড এখানে উড়ে চলে যাবে। তাহলে পাত্রে অবশেষ হিসেবে কী রয়ে গেছে, এটা পাত্রের অবশেষ রয়ে গেছে, আবার এটাও পাত্রে অবশেষ রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই দুইটার মিলিত যোগফল হচ্ছে 1.84। এটা কাজ করি, আমি ধরে নিই যে ক্যালসিয়াম কার্বনেট আছে X পরিমাণ, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে 1.84 - X, কারণ আমাকে এখানে অ্যামাউন্ট ধরে লাগবে, কারণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল শতকরা পরিমাণ কত সেটা আমাদের জানা লাগবে। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভর করতে সেটা আমাদের জানা লাগবে। তাহলে এখানে লিখতে পারি আমরা যে ধরি মিশ্রণে আমাদের কাছে এখানে কী আছে বলতো, এখানে মিশ্রণের মধ্যে আমার ক্যালসিয়াম কার্বনেট আছে X গ্রাম, তাহলে সুতরাং মিশ্রণে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, দুজন মিলাইতে হচ্ছে 1.84, তাহলে এখান থেকে তাহলে এক্সটা বাদ যাবে, এত গ্রাম। কেমন? আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করো, এখানে আমাদের তাহলে কি, এটাকে আমি 1 নম্বর বিক্রিয়া বলতে পারি, এটাকে হচ্ছে আমরা 2 নম্বর বিক্রিয়া বলতে পারি। তো ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। আমার লাগবে কি, আমাকে বলছে এখানে অবশেষ পাওয়া গেছে, এটা এখন অবশেষ হিসেবে এখানে কে কে আছে বলো, এখানে অবশেষ হিসেবে 2 ধরনের পদার্থ আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে। তো দুটোটার ভর বের করতে হবে, দুটোটার ভরের যোগফল হচ্ছে 0.96। ঠিক আছে, তা আমরা দেখতেছি এখানে যে এটার 1 মোল থেকে এখানেও 1 মোল তৈরি হয়। তারা আমরা ওটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা এখানে আমি এখানে কিন্তু কার সম্পর্কে ইনফরমেশন জানি, ক্যালসিয়াম কার্বনেট সম্পর্কে ইনফরমেশন আমরা জানি, আমাকে ক্যালসিয়াম অক্সাইড সম্পর্কে এখানে বের করতে হবে। তাহলে এখানে আমি বলতে পারবো তখন এরকম যে তোমার এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট আমরা এখানে এইভাবে লিখতে পারি
আমরা দেখতেছি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট এটা বিক্রিয়া করতেছে 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের সাথে। তাহলে আণবিক ভরের সম্পর্ক, তাহলে 1 ইন্টু এটার আণবিক ভর কত? এটা আণবিক ভর তোমার এখানে হচ্ছে ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, এটা হচ্ছে 48। এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু ক্যালসিয়াম হচ্ছে 40, এটা হচ্ছে আমার 16 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে বা অথবা তুমি এভাবে লিখতে পারো যে এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, এভাবে করেও লেখা যায় আসলে। এখানে কত আসবে? এখানে বলে এখানে আসবে তোমার 100 গ্রাম 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, আর এখান থেকে আসবে 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমি এখানে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে আমরা তাহলে এখানে বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কত গ্রাম বলো? এই যে তোমার 56 গ্রাম পাওয়া যায়, 56 গ্রাম। বাট আমার ক্যালসিয়াম কার্বনেট ছিল কত? x গ্রাম। তাহলে x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় এগুলো কত হবে? তাহলে এখানে এটা হবে তোমার 56 ইন্টু এক্স, 56 ইন্টু এক্স ডিভাইডেড হচ্ছে 100। তার মানে এই যে ভ্যালুটা আমরা পাইছি এত গ্রাম, এই ভ্যালুটা আসলে কি ইন্ডিকেট করে? এই ভ্যালুটা ইন্ডিকেট করে তোমার হচ্ছে এখানে হচ্ছে এম অফ ক্যালসিয়াম অক্সাইড। এই ভ্যালুটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে এম অফ ক্যালসিয়াম অক্সাইড। সেমভাবে আমাদের কী বের করতে হবে? এখানে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু বের হচ্ছে সেটা দেখতে হবে। আচ্ছা, এটারও যদি তুমি 1 মোল নাও, দেখো প্রোডাক্ট হিসেবে তুমি এখানে 1 মোলই পাচ্ছ। তাহলে আমি এখানে আবার হিসাব করতে পারি এভাবে। দেখো আমরা বলতে পারি যে 1 মোল তুমি যদি এখানে কী নাও, ম্যাগনেসিয়াম কার্বনেট নাও, তাহলে ইকুইভ্যালেন্ট টু 1 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে উভয় পক্ষে যদি আমি এখানে আণবিক ভর দিয়ে গুণ দিই, তাহলে 1 ইন্টু ম্যাগনেসিয়াম 24, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে তোমার এখানে 48 আসবে, 16 ইন্টু 3। আর এত গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু ম্যাগনেসিয়াম হচ্ছে কত? এখানে যদি আমি একটু এই পাশে নিয়ে আসি এগুলোকে, দেখো তাহলে বা 1 ইন্টু ম্যাগনেসিয়াম হচ্ছে 24, অক্সিজেন হচ্ছে 16, এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে যদি হিসাব করি আমরা, তাহলে এখানে কত আসবে? আমাদের আসবে এখানে 24 প্লাস 12 প্লাস 48, তাহলে আসবে 84। তাহলে এখানে লিখতে পারবো আমরা 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু, এখানে কত আসবে? 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে আমি বলতে পারি 84 গ্রাম, যেটা জানি সেটা সম্পর্কে বামে লিখবো আমি, ম্যাগনেসিয়াম কার্বনেট হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় 40 গ্রাম। তাহলে সুতরাং ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর করে দেওয়া ছিল কোয়েশ্চনে 1.84 মাইনাস x গ্রাম। তাহলে 1.84 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হতে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে হবে এটা 40 গুণন 1.84 মাইনাস এক্স ডিভাইডেড বাই হবে তোমার এখানে 84, ডিভাইডেড বাই হবে তোমার 84 গ্রাম হবে এখানে। তাহলে আমরা এইখানে যে ডাটাটা আমরা পাইছি, এখানে এই ডাটাটা কিসের? এটা হচ্ছে আমার কাছে এখানে এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইডের ভরও পেয়ে গেছি, ম্যাগনেসিয়াম অক্সাইডের ভরও পেয়ে গেছি, এবং এদিকে কিন্তু অবশিষ্ট থাকবে। এবং অবশিষ্ট দুটার ভরের যোগফল কত বলছে এখানে? অবশিষ্ট দুটার ভরের যোগফল তোমার এখানে বলা হয়েছে কিন্তু যে 0.96 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে আমি বলতে পারি যে আমাদের কাছে এখানে প্রশ্ন মতে এই যে এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড আর প্লাস এম অফ ক্যালসিয়াম অক্সাইড, তাই না? ক্যালসিয়াম অক্সাইড এই দুটোর যোগফল কতটুকু? 0.96। তুমি ম্যাগনেসিয়াম অক্সাইডে দেখো এখানে আমাদের এমটা কত বেরিয়েছে, এখানে দেখো আমাদের কতটুকু ভর এখানে লাগছে। এখানে লাগছে 40 ইন্টু 1.84, এখানে লাগছে কত দেখো? তাহলে এখানে লাগছে তোমার কাছে 40 টাইমস 1.84 মাইনাস হচ্ছে এক্স, আর ডিভাইড বাই কত? ডিভাইড হচ্ছে 84, ডিভাইড হচ্ছে 84। ঠিক আছে, প্লাস এখানে লাগছে কত বলো? এম অফ ক্যালসিয়াম অক্সাইড, এটা লাগছে তোমার কাছে 56x/100, 56x/100,
আর ইকুয়াল টু 0.96। তাহলে এখান থেকে চাইলে আমরা কী করে ফেলতে পারি, এখানে এক্সটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে দেখো এক্সটাকে যদি কমন নিই তাহলে কী আসবে 56 ডিভাইডেড বাই 100, তারপর 40 ডিভাইডেড বাই হচ্ছে 84, প্লাস এখানে 40 ইন্টু 1.84 ডিভাইডেড বাই এখানে থাকতেছে 84, আর এখানে থাকতেছে 0.96। এখান থেকে আমরা সুন্দর মতো এক্স বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে এক্স কত আসবে দেখো, অ্যাট ফার্স্ট 0.96 থেকে আগে মাইনাস করতে হবে কত 40 টাইমস 1.84 বাই 84, তাহলে ডিভাইড করতে হবে এরপরে কত দিয়ে 56 ডিভাইডেড বাই 100 মাইনাস 40 ডিভাইডেড বাই 84। সো আমাদের কাছে এই জিনিসটা আসছে তোমার 1, তাহলে এক্সের কত চলে আসছে এখানে 1 চলে আসছে। তার মানে এর মানে কি 1 এক্সগুলি কী ছিল ক্যালসিয়াম কার্বনেটের উপর, তাহলে সুতরাং এম অফ ক্যালসিয়াম কার্বনেট এটা ছিল এখানে 1 কত ছিল, এটা ছিল 1 গ্রাম ছিল। এখন আমাকে বলছে কি, এখানে আমাকে বলছে তোমার এখানে মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট শতকরা কত পরিমাণে আছে, তার মানে আমার এখানে 1.84 গ্রামের মধ্যে আমি যদি পার্সেন্টেজ অফ আমার এখানে তাহলে আমি বলতে পারি যে 1.84 গ্রাম মিশ্রণে, কারণ মিশ্রণের টোটাল ভর ছিল 1.84 গ্রাম, মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে কয় গ্রাম 1 গ্রাম। সুতরাং এই যে 100 গ্রাম মিশ্রণে আমি যদি পার্সেন্টেজ হিসাব করবো তাহলে আসবে 1 ইন্টু 100 মানে 100ই ডিভাইড বাই তোমার এখানে কত, ডিভাইড বাই তোমার এখানে হচ্ছে 1.84 ডিভাইড বাই তোমার এখানে হচ্ছে কত 1. ডিভাইড বাই তোমার কাছে হচ্ছে এখানে 1.84 ডিভাইড বাই তোমার কাছে এখানে 1.84 এত গ্রাম। তাহলে এখানে কত আসে দেখো, এটা আসে তোমার কাছে এখানে 100 ডিভাইডেড বাই 1.84, তাহলে আসছে এটা 54.34 গ্রাম। তাহলে আসলে অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট এটা কত 54.34%, কেমন? সেটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, একটা আনসার গেছে এটা। তাহলে বাকিটা তোমার কাছে কি থাকবে, এখানে ম্যাগনেসিয়াম কার্বনেট থাকবে। তাহলে সুতরাং পার্সেন্টেজ অফ ম্যাগনেসিয়াম কার্বনেট এখানে তুমি তাহলে কীভাবে করতে পারো, 100% থেকে তুমি তাহলে এখানে এই যে 54 অথবা তুমি যে ওইভাবে বের করতে পারো যে অ্যাট ফার্স্ট আগে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর বের করবো, আর সেটা হবে 0.84, তখন দেখবা 1.84 মধ্যে পাই 0.84, তাহলে 100 মধ্যে কত পাই, ঠিক আছে? অথবা ডাইরেক্ট পার্সেন্টেজ বিয়োগ করে করতে পারো এখানে। তাহলে দেখো সেটা কত আসবে 100 মাইনাস আনসার, এটা আসবে 45.65 গ্রাম, তো 65%, কেমন? যদি সব পার্সেন্ট হিসাব করতেছি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার, কেমন? আমি আশা করতেছি অঙ্কটা তোমরা সব এখানে বুঝতে পারছো। তোমরা যারা বক্স করে দিও সেখানে বক্স করে দিলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে এখন দেখো তুমি যদি এটা স্টোইকিওমেট্রি দিয়ে করতা তাহলে কীভাবে করতে, এখানে তোমার কিন্তু এত বেশি চাইতো না, কেমন? তুমি সিম্পলি জাস্ট তোমার তো এটা বের করা দরকার না, তুমি কি লিখতে অ্যান অফ, আমি যদি আচ্ছা ধরো আমি সাপোজ স্টোইকিওমেট্রিতে করে দিই, তাহলে একটা কাজ করি, এটাকে আমরা ধরো একটু নেক্সট পৃষ্ঠে নিয়ে যাই। আমি কপি করলাম এটাকে, তারপর এখানে আমি তোমাকে দেখাই জাস্ট আমরা যদি স্টোইকিওমেট্রিতে করতাম তাহলে আমাদের লাভটা কী হতো, কেমন? তাহলে আমরা স্টোইকিওমেট্রি রুল এটা দিয়ে করলে কিন্তু অনেক সহজ হতো। কেমনে দেখো ঐকিক নিয়মটাও সহজ, এটাও সহজ, খুব কঠিন কিছু না। সেগুলা মানে একটা দুটো তুমি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে সেগুলো এমনিই পারবা। দেখো কীভাবে করবা, এটাকে মুছে দিই, চলো 1 সেকেন্ড, এটাকে মুছে দিই, তারপর আমরা এটাকে এখানে মুছে দিই, ধরো ওকে, সেটাকে আমরা মুছে দিতে পারি। দেখো স্টোইকিওমেট্রিতে কীভাবে করবো, স্টোইকিওমেট্রি তোমাকে কী বলে যে অ্যান অফ সামথিং ডিভাইডেড বাই এটার মোল সংখ্যা। দেখো এখানে আমি যদি আমার কাছে কোয়েশ্চনে ক্যালসিয়াম কার্বনেট এটা সম্পর্কে ইনফরমেশন জানা আছে, আর ক্যালসিয়াম অক্সাইড আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি এখানে কোনো কারণে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেটকে লিখি, এর নিচে কিন্তু আমি এখানে 1 বসাবো, এর নিচে আমি কত বসাবো 1। কেন? স্টোইকিওমেট্রি কী বলে, ওই যে বিক্রিয়ক আর এখানে যে স্ট্যান্ডার্ড মোল সংখ্যা সেটা নিচে দিয়ে ভাগ করতে হয়। তাহলে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট এখানে যে ক্যালসিয়াম কার্বনেট এটার আগে মোল সংখ্যা কত কিছু দেওয়া নেই, তার মানে 1 ধরে নিব। তাহলে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট লিখি, এখানে আমরা 1 লিখবো ডিভাইডেড বাই ইকুয়াল টু, এখানে আমি কি লিখবো অ্যান অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই এখানেও 1 লিখবো, ডিভাইডেড বাই এখানেও 1 লিখবো, তাই না? কেন বলো, কারণ ক্যালসিয়াম অক্সাইডের আগে কিছু নাই, কিছু না থাকে মানে এখানে 1 আছে। তারপর
এখন আমার কি দরকার, তাহলে এটা দুটোটাকে ইকুয়াল লেখা যায়। এখন আমার দরকার যে এম অফ ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এন মানে আবার এম বাই এম, তাহলে এম অফ ক্যালসিয়াম অক্সাইড ডিভাইডেড বাই এটার আণবিক ভর। আণবিক ভর কত হবে? ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, আর এখানে কত আসবে? এম অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই বড় হাতের এম। এখন ক্যালসিয়াম কার্বনেটের ভর তুমি কত ধরছিলে এখানে বলো? ক্যালসিয়াম কার্বনেটের ভর ধরছিলে তুমি এখানে এক্স গ্রাম, তাহলে এখানে কি লিখে দিবা? এখানে লিখে দিবা তুমি হচ্ছে এক্স লিখবা উপরে, আর এটা আণবিক ভর কত ক্যালসিয়াম কার্বনেটের? ক্যালসিয়াম হচ্ছে 40, ক্যালসিয়াম কার্বনের কার্বন থাকে একটা, অক্সিজেন থাকে 3টা, তাহলে হবে 48। তাহলে এখান থেকে দেখো আমাদের কাছে আমি ডাইরেক্ট বের করে ফেলতে পারি কি, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বের করে ফেলতে পারি, বা এম অফ ক্যালসিয়াম অক্সাইড এটা ইকুয়াল টু কত হবে? 40 আর তোমার 16 যোগ করলে হবে 56, তাহলে হবে 56x হবে এখানে, ডিভাইডেড বাই হবে এখানে 100। তাহলে আমরা এম অফ ক্যালসিয়াম অক্সাইড পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম বিক্রিয়া থেকে আমাদের স্টোইকিওমেট্রি বের করা শেষ। এবার আসলে আমরা সেকেন্ড বিক্রিয়া যদি স্টোইকিওমেট্রি বের করতে চাই, আমরা এটা সম্পর্কে জানি, ম্যাগনেসিয়াম কার্বনেট সম্পর্কে আমি জানি, আর ম্যাগনেসিয়াম অক্সাইড আমাকে বের করতে হবে। তাহলে আমি সেমভাবে এন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট লিখলাম। তো এর নিচে তো আসলে 1, মানে এখানে তো এখানে যদি ভেঙে ভেঙে করাই, যদি ভেঙে ভেঙে করা লাগে না, আসলে দেখো এটার মূল সংখ্যা হচ্ছে 1, তো কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করে দিই সেটাই থাকে, তাই না? তাহলে একটু বড় করে লিখি আসলে এটাকে আমরা, তাহলে একটু বড় করে লিখি। দেখো তাহলে এখানে আমি ধরো লিখলাম এন অফ ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে কি 1 দিয়ে ভাগ করে দেখানোর দরকার আছে? এখানে তো কোনো কিছু নেই, তার মানে 1, তো এটাকে 1 দিয়ে ভাগ করলে তো এটাই থাকবে। তাহলে ইকুয়াল টু কত আসবে এখানে বলো? ইকুয়াল আসবে এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাও কিন্তু নিচে হচ্ছে 1 আছে, এখানে পাশে 1 আছে বলে ভাগ করলে এখানে 1 আসবে, সেটা এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইডই হবে। তাহলে বা খেয়াল করে এখানে আমার ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর লাগবে, তাহলে এন অফ ম্যাগনেসিয়াম অক্সাইড আমি লিখতে পারি এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড ডিভাইড বাই এটা হতো 24 প্লাস 16, তাহলে ইকুয়াল টু ম্যাগনেসিয়াম কার্বনেট কী হবে? এম অফ ম্যাগনেসিয়াম কার্বনেট, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ভর কিন্তু ছিল 1.84 থেকে এক্স বাদ যাবে, আর এখানে হবে 24 যোগ 12 যোগ এখানে হবে তোমার কাছে 48, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা চলো একটু মুছে দিতে পারি আমাদের এখানে, তারপর এরকম মুছতে পারি আমরা, এরকম মুছতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে একটু বাম পাশে নিয়ে আসবো, আর এই জিনিসটাকে আরেকটু বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখান থেকে দেখো তো আমাদের কাছে এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড বেরিয়ে যাবে না? এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে কত আসবে সেটা? এখানে আসবে 40, 1.84 মাইনাস এক্স ডিভাইড বাই এখানে কত হবে বলো? এখানে হবে 60, 38 ভাগ যোগ করলে 60 আর 24 যোগ করলে 84 হবে। তাহলে আমি 2 লাইনের মাধ্যমে ক্যালসিয়াম অক্সাইডের ভর আর ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর বের করে ফেলছি। এরপরে অঙ্কটা কীরকম হবে? ওই যে প্রশ্ন মতো অনুযায়ী তুমি লিখবে এরপরে যে এম অফ ক্যালসিয়াম অক্সাইড আর এম অফ ম্যাগনেসিয়াম অক্সাইড এটা ইকুয়াল টু 0.96 না, অবশেষের পর কত ছিল? অবশেষের পর এই যে 0.96 ছিল, মানে এরপরে তুমি এটা কন্টিনিউ করবা, কেমন? বাদ বাকিটা তো আমি করে দিছি, তাহলে এখানে এটা এভাবে করে বাকিটা এখানে কন্টিনিউ হবে, তাহলে ভ্যালু বসে। এখন দেখো এই দুই জিনিস তুমি 1-2 লাইনে বের করে ফেলছো স্টোইকিওমেট্রি দিয়ে, বাট তুমি যখন ইকোনমি করতে যাবা এইটা বের করতে তোমার এখানে দেখো এইখানে পুরো ক্যালকুলেশন করতে হয়েছে, এখানে ক্যালকুলেশন করে তারপরে তুমি পাইছো, আবার এখানে 4-5 লাইন ক্যালকুলেশন করে তারপরে এটা পাইছো, তাহলে এখানে কিন্তু লম্বা ক্যালকুলেশন, বাট এখানে কিন্তু স্টোইকিওমেট্রিতে 1 লাইনে কিন্তু হয়ে যায়, সেটা হচ্ছে সুবিধা আর কি, কেমন? সো স্টোইকিওমেট্রি দিয়ে এভাবে আসলে সলভ করে ফেলা যায়। আশা করি তুমি স্টোইকিওমেট্রি ছাড়া কীভাবে সলভ করতে হবে বা স্টোইকিওমেট্রি দিয়ে কীভাবে সলভ করতে হবে সব তোমরা এখানে বুঝতে পারছো। চলো নেক্সট চলে দিয়ে আসো। দেখো এই ম্যাথ আমরা বলছি কি, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইডের 0.9031 গ্রাম মিশ্রণকে H2SO4 সহযোগে তাপিত করা হলো এবং এত গ্রাম ভরের সালফেট মিশ্রণ পাওয়া গেছে। মিশ্রণটির শতকরা সংযুক্তি কত? দুনিয়ার ইজি অঙ্ক, চলো সলিউশন করি। শতকরা সংযুক্তি মানে হচ্ছে ওই মিশ্রণটাতে সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড কতটুকু আছে সেটা তোমার এখানে বের করতে বলছে। অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা পাত্র নিব, তাহলে পাত্রের মধ্যে কী কী আছে? এখানে পাত্রের মধ্যে আমার কাছে আছে হইতেছে সোডিয়াম ক্লোরাইড আছে, আর আমার কাছে এখানে পটাশিয়াম ক্লোরাইড আছে। এগুলোকে আমি কী করছি? H2SO4 সহযোগে তাপিত করছি, তার মানে আমি আগে এখানে H2SO4 অ্যাড করছি, অ্যাড করার পরে দেন আমরা এখানে উত্তাপ দিছি, তাহলে কী হবে জিজ্ঞেস করছে। তাহলে দেখুন বিক্রিয়াটা কী হবে? এই যে NaCl এটা H2SO4 এর সাথে রিয়াকশন করছে, ধরো H2SO4 এর সাথে রিয়াকশন করছে, এখানে রিয়াকশন করার পরে কী তৈরি করবে বলো? সোডিয়াম সালফেট তৈরি করবে না, তাহলে Na2SO4 তৈরি করবে, আর এখানে তোমার কী তৈরি হবে? HCl তৈরি হবে। এখানে এটা 2 দেওয়া লাগবে না, তাহলে 2NaCl প্লাস H2SO4 Na2SO4 আর HCl তৈরি করছে। আর অন্যদিকে KCl যেটা আছে এটা যখন H2SO4 এর সাথে বিক্রিয়া করবে এটাও কি তৈরি করবে বলো? এটা তৈরি করবে তোমার K2SO4 তৈরি করবে, এটা তৈরি করবে তোমার কাছে এখানে
SO4 তৈরি করবে, আর এখানে HCl যথারীতি তৈরি হবে, এখানে 2HCl 2HCl, ঠিক আছে। আর এখানে 2 দেওয়া লাগবে তোমার এখানে, ঠিক আছে। এখন কোয়েশ্চনে তোমার কি বলছে, তুমি যখন উত্তপ্ত করছো তখন তুমি এত গ্রাম ভরে সালফেটের মিশ্রণ পাইছো, তার মানে এই যে টোটাল সালফেটের মিশ্রণ এটার ভর দেওয়া আছে তোমার এটা, ঠিক আছে। কোয়েশ্চনটা বুঝতে পারছি আমরা? হ্যাঁ। আর এখানে যে ইনিশিয়াল মিশ্রণটা এইটা এবং এটার মিশ্রণ, সোডিয়াম ক্লোরাইড আর পটাশিয়াম ক্লোরাইড মিশ্রণের ভর কত? 0.9031। তাহলে এখানে ইনিশিয়াল মিশ্রণের ভর হচ্ছে, আমাদের ইনিশিয়াল যে মিশ্রণটা দেওয়া আছে এর ভর হচ্ছে 0.9031 গ্রাম। তাহলে আমি বলতে পারি যে ধরি সোডিয়াম ক্লোরাইড আছে তোমার এখানে x গ্রাম, তাহলে তোমার কাছে হচ্ছে এখানে আমার ক্যাসিয়াল থাকবে কতটুকু? ওই 0.9031 থেকে x বাদ যাবে। তাহলে ধরি আমি বলতে পারি এখানে সোডিয়াম ক্লোরাইডের ভর, সোডিয়াম ক্লোরাইড আছে x গ্রাম, তাহলে আমার ক্যাসিয়াল আছে কত হবে? তাহলে এই যে 0.9031 থেকে ওই x বাদ যাবে, এত গ্রাম, ঠিক আছে। হোপফুলি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। গ্রামকে আমরা শুধু GM দিয়ে লিখতে পারি, বা শুধু G দিয়ে আসলে এটাকে লেখা যায়, কেমন? শুধু G দিয়ে লিখি, যেহেতু G দিয়ে লিখতে আমরা অভ্যস্ত বেশি, GM না লিখি, তো গ্রাম কেমন। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি সোডিয়াম ক্লোরাইড আছে কতটুকু? x গ্রাম, আর ক্যাসিয়াল আছে কতটুকু? 0.9031 - x গ্রাম। তাহলে এদের সম্পর্কে আমরা ইনফরমেশন এখানে মোটামুটি জানি। এখন আমি বুঝতে পারতেছি যে আমাদের এইখান আমি এইটার থেকে আমাদের দেখতে হবে Na2SO4 কতটুকু পাওয়া যাচ্ছে, কারণ Na2SO4 আর K2SO4 দুইটার ভর লাগবে আমার। পরে দুইটা ভরকে আমরা লিখবো প্রশ্ন মতে এই দুইটা ভরের যোগফল ইকুয়াল টু 1.0716, কারণ আমাকে বলে দিছে সালফেট যৌগগুলো কতটুকু পাওয়া যাবে, সালফেট মিশ্রণ পাওয়া যাবে 1.0716 গ্রামের, কেমন। তাহলে আমাকে যেটা করতে হবে এইটার ভরও বের করতে হবে, এটার ভরও বের করতে হবে, দেন বলতে হবে এই দুইটা ভরের যোগফল ইকুয়াল টু কত, এত, কারণ এত গ্রাম ভরের সালফেট মিশ্রণ পাওয়া গেছে, ঠিক আছে। কাহিনীটা বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কিভাবে বের করবো? আমি লিখতে পারবো এখানে, দেখো ইনফরমেশন আমার কার সম্পর্কে? সোডিয়াম ক্লোরাইড সম্পর্কে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে বাম পাশে লিখবা তুমি, তাহলে এখানে লিখবা ঐকিক নিয়ম, দেখো সিস্টেম কি, 2 মোল সোডিয়াম ক্লোরাইড ইকুইভ্যালেন্ট 1 মোল Na2SO4। ওই স্টোইকিওমেট্রি থাকলে অঙ্কটা এখন অনেক সহজ হয়ে যেত, আমরা স্টোইকিওমেট্রিতে করবো না, স্টোইকিওমেট্রিতে আমরা পরে করবো। দেখো তাহলে এইটার 2 মোল আর এটার 1 মোল ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা জানি উভয় পক্ষে আমাদের কি করতে হবে, আমাদের আণবিক ভর মেথড, তার আণবিক ভর দ্বিগুণ দিতে হবে। তাহলে এখানে কত আসবে? 23 প্লাস 35.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, আর এখানে কত আসবে? 1 ইন্টু 23 ইন্টু 2 প্লাস 32 ইন্টু প্লাস 4 ইন্টু 16 গ্রাম সোডিয়াম Na2SO4। তাহলে বা এখানে থেকে কত আসবে তোমার? 2 ইন্টু 23.5, 23 প্লাস 35.5, তাহলে এটা আসছে 117 গ্রাম। এখানে আসছে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইকুইভ্যালেন্ট। এখানে কত আসছে বলো? 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16, তাহলে হচ্ছে 142 গ্রাম। এটা আসছে 142 গ্রাম সোডিয়াম সালফেট। তাহলে এখানে আমি বলতে পারি তোমার যে 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড থেকে পাওয়া যায় সোডিয়াম সালফেট হচ্ছে এত গ্রাম, তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? তাহলে আমরা এখানে হিসাব করবো কীরকম বলো? তুমি বুঝেই গেছো কীভাবে হিসাব করতে হবে। তুমি বলবে এখন 117 গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে সোডিয়াম সালফেট Na2SO4 পাওয়া যায় কত গ্রাম বলো তো? 142 গ্রাম, 142 গ্রাম। সুতরাং তাহলে আমাদের কাছে এখানে বলো এই যে তোমার x গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? x গ্রাম সোডিয়াম ক্লোরাইড হতে সোডিয়াম সালফেট পাওয়া যাবে, যেটাকে আমরা m অফ সোডিয়াম সালফেটের ভর বলতেছি। এটা ইকুয়াল টু হবে অ্যাকচুয়ালি কত দেখো? তাহলে এখানে ওই 142কে এখানে x দ্বিগুণ দিতে হবে, আর 117 দিয়ে ভাগ করে দিব এখানে, ঠিক আছে। হোপফুলি সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। তাহলে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ বলতে পারি, দরকার নেই এটা, জাস্ট ভর পেয়ে গেছো। সেমভাবে তোমাকে এই যে ক্যাসিয়াল থেকে আমার এখানে কি বের করতে হবে? K2SO4টা বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 মোল ক্যাসিয়াল ইকুইভ্যালেন্ট টু 1 মোল K2SO4। তাহলে 2 মোল ক্যাসিয়াল ইকুইভ্যালেন্ট টু 1 মোল K2SO4। তাহলে উভয় পক্ষে আণবিক ভর দ্বিগুণ, আণবিক ভর মেথড। তাহলে 2 ইন্টু 39 প্লাস 35.5 গ্রাম KCl ইকুইভ্যালেন্ট টু 1 ইন্টু 39 ইন্টু 2 প্লাস 32 প্লাস 4 টাইমস 16। তাহলে এখানে দেখো থাকবে কতটুকু? এখানে থাকবে হচ্ছে 39 প্লাস 35.5 ইন্টু 2,
তাহলে তো 149 গ্রাম, এখানে থাকবে 149 গ্রাম KCl ইকুইভ্যালেন্ট টু, এখানে থাকবে 39 × 2 প্লাস 32 প্লাস 4 × 16, এখানে থাকবে 174, তাহলে এখানে থাকবে 174 গ্রাম K2SO4, তো গ্রাম K2SO4। তো তখন আমরা বলতে পারবো এখান থেকে, তাহলে ভাই যে আমার এত 149 গ্রাম KCl থেকে তৈরি হচ্ছে আমার কতটুকু, এখানে আমার 149 গ্রাম থেকে তৈরি হয় তোমার হচ্ছে যে 174 গ্রাম, তাহলে ওই যে 0.9031 মাইনাস x থেকে কতটুকু তৈরি হবে, তাহলে আমরা বলতে পারবো এখানে যে 149 গ্রাম KCl হতে আমার এখানে K2SO4 পাওয়া যায় যে কত 174 গ্রাম। তাহলে সুতরাং তোমার সুতরাং কত এখানে 0.9031 মাইনাস এক্স, সুতরাং 9031 মাইনাস এক্স গ্রাম KCl হতে K2SO4 পাওয়া যায়। এটা কত হবে এখানে, এটা হবে তোমার দেখো এটা হবে 174 ইন্টু 0.9031 মাইনাস এক্স বাই 149 গ্রাম, তাহলে এটা হচ্ছে আসছে এখানে কেমন। তাহলে আমরা কিন্তু এখানে এটা কি পেয়ে গেছি, এটা পেয়ে গেছি m of K2SO4 অ্যাকচুয়ালি, এটা কি পেয়ে গেছি এখানে, এটা ছিল m of K2SO4 ইকুয়াল টু, তাহলে এখন প্রশ্ন মতে এই দুটো ভরের যোগফল ইকুয়াল টু কত, এই দুটো ভরের যোগফল হচ্ছে 1.0716 গ্রাম, কারণ দুটো ভর আমি পেয়ে গেছি এখন। তাহলে এখানে আমরা লিখতে পারবো এবারে যে প্রশ্ন মতে আমার কাছে এখানে m of K2SO4 প্লাস m of Na2SO4 ইকুয়াল টু কত 1.0716। তাহলে বা দিয়ে আমরা লিখতে পারি এখানে এই দুটো ভেবে তো আমি জানি কত বলো, K2SO4টা কত 174 বা 149 আর এখানে হচ্ছে 149 আর ইন্টু এখানে কত 0.9031 মাইনাস এক্স, 0.9031 মাইনাস এক্স প্লাস এখানে কত আসবে, এখানে আসবে তোমার কাছে 100, এটা কত 117 আর এখানে আছে 142 আর এখানে আছে এক্স, ঠিক আছে। তারপর এটা মুছে দাও তুমি, এখানে এটা মুছে দাও এখানে। তারপর দেখো এই ভ্যালুটার যোগফল কত, এখানে এই ভ্যালুর যোগফল হচ্ছে 1.0716। তাহলে এখান থেকে আমরা সরাসরি কি পেয়ে যাবো, এক্সটা পেয়ে যাবো, অথবা তুমি এক্সটা কমন নিতে পারো কীভাবে 142 বাই 117 মাইনাস 174 বাই 149 ইকুয়াল টু 1.0716। তারপর এটা জিনিসটা মাইনাস হয়ে যাবে এখানে 174 টাইমস 0.9031 ডিভাইডেড বাই 149, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু সুন্দর মতো আমাদের কাছে এখানে এক্সটা চলে আসবে, বিয়োগফল করে ভাগ করে দিলে কেমন। এবারে কত আসবে 1.0716 মাইনাস 174 ইন্টু 0.9031 ডিভাইডেড বাই 149, তারপর ডিভাইডেড বাই 142 ভাগের 117 মাইনাস 174 ভাগের 149। তাহলে দেখো এই জিনিসটা কত আসছে 0.0 আমার কাছে আসছে এটা 3698 এত গ্রাম হচ্ছে আমার কাছে চলে আসছে, ঠিক আছে, এত গ্রাম। তাহলে এখানে আসলে এক্সটা কী ছিল বলো, এক্সটা ছিল তোমার কাছে এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কতটুকু আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের কাছে m of সোডিয়াম ক্লোরাইড এটা আছে কতটুকু 0.3698 গ্রাম। সেইভাবে আমরা এখানে m of KClটা বের করে ফেলতে পারি না, জাস্ট 0.9031 থেকে তো এক্স বাদ দিলে তার মানে 0.3698 বাদ দিলে হয়ে যাচ্ছে। তাহলে কত আসবে এখানে 0.9031 থেকে আনসারটা বাদ দিব, তাহলে আসবে 0.5332, তাহলে আসছে কত 0.5332 গ্রাম। তাহলে আমাকে দুটা পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে পার্সেন্টেজ অফ সোডিয়াম ক্লোরাইড এটা ইকুয়াল টু হবে m অফ সোডিয়াম ক্লোরাইড, তার মানে হচ্ছে এখানে হবে 0.3698 ডিভাইড টোটাল 0.9031 ইন্টু 100%। তাহলে এখানে আমাদের আসবে 0.3698 বাই 0.9031 আর ইন্টু 100, তো এখানে আসবে এটা
40.947%। আর এরপরে পার্সেন্টেজ অফ তুমি যদি ক্যাসিএল বের করতে চাও, এটা আসবে তোমার কাছে এখানে 0.5332.9031 টাইমস 100%। তাহলে এখানে আসবে 0.5332 ডিভাইড বাই 0.9031 ইন্টু 100, তাহলে এটা আসছে 59.041%, বা 100 থেকে বিয়োগ করে দিলে আসলে তুমি এখানে পারতা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি আমরা। তাহলে এটা পার্সেন্টেজ আমরা বুঝতে পারলাম, তারপর তোমার এখানে এটার পার্সেন্টেজ আমরা এখানে বুঝতে পারলাম। ওকে, সো আমি আশা করতেছি কারো কোনো এখানে ইস্যু বা প্রবলেম নাই এই ম্যাথ দুটাতে। তো এখন যদি তুমি চাইলে স্টোইকিওমেট্রি দিয়ে আরও সহজভাবে করতে পারতাম। কীভাবে আমি তোমার চলো দেখাই আসো। আমরা এখানে এখন এই স্টোইকিওমেট্রি ইউজ করবো, স্টোইকিওমেট্রিটা ইউজ করবো। তো স্টোইকিওমেট্রি দিয়ে কী হতো আমি তোমার বলে একটু করে আসো। দেখো এখানে আমরা যেটা করতে পারতাম, আমাদের এখানে এই রিয়াকশন আছে না, এটা আমি চলো একটু করে নেক্সট পেজটা নিয়ে যাই। সরি, হ্যাঁ ওকে, একটু করে চলো আমি নেক্সট পেজে নিয়ে যাই। দাঁড়াও, এটা তো টানা যাচ্ছে না, এই রিয়াকশনগুলোকে চলো আমি নেক্সট পেজে নিয়ে যাই একটু করে, কেমন? তাহলে এই জন্য এটাকে আমরা কপি করে এটাকে চলো আমি এখানে নিয়ে আসো। ঠিক আছে, আনার পরে এতটুকু তো লাগতেছে না এখানে, হ্যাঁ এটাও লাগতেছে না, এটাও তোমার এখানে লাগতেছে না। পরে এখন আমি চলো স্টোইকিওমেট্রি দিয়ে তোমাকে সব করাই দিয়ে আসো। অ্যাকচুয়ালি তোমার কী লাগতেছে, সোডিয়াম ক্লোরাইড জানা আছে, MnO2SO4 লাগতেছে, তাই না? তারপর তুমি প্রশ্ন মধ্যে করবোই। তাহলে দেখো আমরা যখন প্রথম বিক্রিয়ায় তোমার আমাদের স্টোইকিওমেট্রি ইউজ করি, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? আমরা লিখতে পারি তোমার কাছে হচ্ছে যে আমাদের NaCl ডিভাইডেড বাই কত লিখবো এখানে, ডিভাইডেড বাই লিখবো এখানে 2। এখন আমার লাগবে হচ্ছে এটা সম্পর্কে ইনফরমেশন, রাইট? তো এখানে তো নিচে তো এখানে আগে তো 1 আছে, তো তাহলে এখানে Na2SO4 লিখলেই হবে, নিচে আর 1টা দেওয়ার দরকার নেই, কারণ ভাগ করলে তুমি সেটাই পাবা। এখন আমাকে কি দরকার, আমার এখানে Na2SO4 এটার ভর দরকার। তাহলে এটা নিচে আমরা কি লিখবো, এটার আণবিক ভরকে লিখে দিব। তার আণবিক ভর কত? 23 ইন্টু 2 হবে, প্লাস সালফার হচ্ছে 32, প্লাস 4 ইন্টু এখানে হবে 16 ইজ ইকুয়াল টু, এবার দেখো এটা এখানে জায়গায় কি লিখবা, MnO2NaCl তুমি এখানে কত ধরছো, এখানে ধরে নিচ্ছো তুমি NaCl আছে x গ্রাম, তাহলে এখানে M হচ্ছে x, আর এখানে 2 আছে একটা, আর এখানে NaCl আণবিক ভর কত 23, প্লাস এখানে হচ্ছে 35.5। তাহলে সিম্পল তুমি এখান থেকে যদি MnO2SO4 বের করতে চাও, তাহলে তোমার কাছে আসবে এখানে কত, দেখো আমি যদি হিসাব করি এখানে আসবে 23 ইন্টু, আমাদের কাছে আসবে 23 ইন্টু 2 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16, তাহলে হচ্ছে 142। তাহলে এখানে হচ্ছে 142 এক্স হয়েছে এটা, আর নিচে আসবে 2 ইন্টু 23 প্লাস 35.5, তাহলে এটা আসছে 117, তাহলে চলে আসছে 117। তার মানে যেই কাজটাকে তুমি আগে দেখো, এখানে এটা বের করার জন্য তোমাকে 3 লাইন, এরপর হচ্ছে আবার এখানে 2 লাইন খাড়া লাগছে, টোটাল 5 লাইন এখানে তোমাকে পরিশ্রম করা লাগছে। এখানে কিন্তু সিম্পল তুমি 2 লাইনের মাধ্যমে সিম্পল কোনো কথা লেখা ছাড়াই খুব কম সময়ে এই সেম জিনিসটাই তুমি আনতে পারবা। তো এটাই হচ্ছে স্টোইকিওমেট্রির একটা বড় সুফল। বাট স্টোইকিওমেট্রিতে এইচএসসি দিয়ে ম্যাথ করিও না, এডমিশনে করিও, ঠিক আছে? তারপর সেকেন্ড বার, এবার যদি আমি কী করি, সেকেন্ড বিক্রিয়া যদি এইটা এবং এটার মধ্যে যদি আমাদের স্টোইকিওমেট্রি ইউজ করি, এই দুটার মধ্যে K2SO4 আর হচ্ছে KCl এর মধ্যে, তাহলে এখানে পাবো আমরা কি বলো, NOFKCl ডিভাইডেড বাই এখানে 2 আসবে, আর এখানে NOFK2SO4, এখানে তো আর 1 দেওয়ার দরকার নেই, তাহলে বা আমাদের MOFK2SO4 লাগবে। নিচে হচ্ছে এটা আণবিক ভর বসাতে হবে। K2SO4 আণবিক ভর কত হবে এখানে বলো, এখানে হবে 39 টাইমস 2 হবে, সালফার হচ্ছে 32, প্লাস এখানে হবে 4 ইন্টু 16 হবে, ঠিক আছে? গ্যাস এইটা। তারপরে এরপর তুমি যদি এখানে এটা দেখতে চাও যে NOFKCl এটা কত হবে, NOFKCl এখানে MOFKCl ডিভাইড বাই বড় হাতের M, তাহলে এটা MOFKCl কত 0.9031 মাইনাস এক্স, তাহলে এখানে হবে তোমার অ্যাট ফার্স্ট 0.9031 মাইনাস এক্স, আর ডিভাইডেড বাই এখানে 2 আছে, আর আণবিক ভর কত, KCl হচ্ছে 39 যোগ 35.5, তাহলে এখানে দেখো আমার কাছে এখানে MOFK2SO4 কত আসছে এখানে, তাহলে K2SO4 ইকুয়াল আসছে তোমার কাছে, দেখো এখানে কত আমাদের এটা চলে আসবে এখানে তোমার 2 ইন্টু 39 প্লাস 35.5, তাহলে এটা আসছে 149, নিচে আসছে 149, নিচে আসছে কত, নিচে আসছে 149, এখানে আছে 0.9031 মাইনাস এক্স, আর
ইন্টু এই জায়গায় কত চলে আসবে দেখো 39 ইন্টু 2 প্লাস 32 প্লাস 4 ইন্টু 16, তাহলে আসছে 174, 174, তাহলে আসছে এখানে 174। তাহলে এই যে দেখো এই জিনিসটা, এই রেজাল্টটা প্রডিউস করতে তোমাকে দেখো আবার এখানে আরও এক্সট্রা করে কী খাটা লাগছে, এখানে আরও 5 লাইন তোমার এখানে দেখো খাটা লাগছে, তাই না? সো তুমি কিন্তু এখন স্টোইকিওমেট্রি দিয়ে খুব সহজে এটা করে ফেলতে পারো। এরপরে তো তুমি লিখবা এখানে যে প্রশ্ন মতে তোমার এখানে এবার আগের মতো হয়ে গেছে যে এম অফ, বেসিক্যালি এদের ভর বের করার জন্যই মানে স্টোইকিওমেট্রি দিয়ে খুব কম লাইনে করা লাগে। আমি কিন্তু 2 নিয়মই তোমাকে শিখিয়ে দিচ্ছি। ইকুয়াল টু কত, ইকুয়াল টু এখানে দেওয়া ছিল তোমার 1.0716, এখান থেকে পরবর্তীতে তুমি ডট ডট আকারে সেম জিনিস এটা বাড়ি কাজ করে ফেলবা। ঠিক আছে, আশা করি আমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছি, 2 নিয়মে আমরা সবাই বুঝতে পারছি এখানে। তাহলে চলো নেক্সটে চলে যাই। আসো আমরা এখানে নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে আমাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত চাপে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পাওয়ার জন্য কত ভরের লঘু, যত ভরের জিঙ্ক লঘু H2SO4 দ্রবীভূত করতে হবে। সলিউশন করি। আমাকে দেখো, আমাকে বলছে কি আমাকে পাইতে হবে কি, যে আমাকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এত চাপে এত সেন্টিমিটার কিউব হাইড্রোজেন পাইতে হবে, তার জন্য কত ভরের জিঙ্ক আমার এটাতে দ্রবীভূত করতে হবে। তাহলে জিঙ্ক, কত ভরের জিঙ্কে আমার এখানে H2SO4 দ্রবীভূত করতে হবে। যদি আমি কি পাইতে চাই, যদি আমি এখান থেকে জিঙ্কটা তখন হাইড্রোজেনকে সরাই দিবে, এখানে হাইড্রোজেন উৎপন্ন হবে আর এখানে জিঙ্ক সালফেট তৈরি হবে। তো জিজ্ঞেস করছে এখানে এই যে হাইড্রোজেনের ব্যাপারে ইনফরমেশন দেওয়া আছে, কত করে জিঙ্ক লাগবে সেটা তোমার এখানে জিজ্ঞেস করা হয়েছে। এখন অ্যাট ফার্স্ট আমরা যে কাজটা করতে পারি এখানে স্টোইকিওমেট্রিতে খুব সোজা, এন অফ জিঙ্ক ইজ ইকুয়াল টু এন অফ হাইড্রোজেন হবে, এভাবে করে তুমি স্টোইকিওমেট্রিতে করে ফেলতে পারো। বাট আমাদের তো আমরা আগে নর্মাল বোর্ডের নিয়মে শিখবো, তো বোর্ডের নিয়মে শিখলে এখানে আগে স্টোইকিওমেট্রিতে আমরা করবো না। খেয়াল করে দেখো আমরা যেটা করতে পারি এখানে, আমরা দেখতেছি 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে থাকে। কেমন এখানে আমাদের হাইড্রোজেনের ব্যাপারে কী কী ইনফরমেশন দেওয়া, দেখো হাইড্রোজেনের ব্যাপারে কী ইনফরমেশন দেওয়া আছে। বলছে এখানে টেম্পারেচার কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে হচ্ছে 300 কেলভিন। তারপরে দেওয়া আছে প্রেশার ইকুয়াল টু 780 মিলিমিটার পারদ। দেখো এটা ছোটো একক, এটাকে আমি অ্যাটমসফিয়ার নিতে গেলে আমাকে বড় একক নিতে গেলে আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করবো, যদি মিলিমিটার পারদ তাহলে আমি 760 দিয়ে ভাগ করবো, 760 দিয়ে ভাগ করবো, কারণ 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 760 মিলিমিটার পারদ। তারপর এটা তাহলে অ্যাটমসফিয়ারে চলে গেছে এখন এখানে। তারপরে আমাদের প্রেশার বের করে ফেলেছে আয়তন, ভলিউম ইকুয়াল টু দেওয়া 500 সেন্টিমিটার কিউব। এখন দেখো 1 সেন্টিমিটার কিউব মানে 1 মিলিলিটার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 500 মিলিলিটার, বাট লিটারে নিতে গেলে 0.5 লিটার। এখন তাহলে এখান থেকে আমি হাইড্রোজেনের ভরটা বের করে ফেলতে পারবো না, হাইড্রোজেনে আমরা কি বের করে ফেলতে পারবো, ভর এখানে আমরা বের করে ফেলতে পারবো। কেমন, বা তুমি চাইলে মোল সংখ্যাটা বের করলে কিন্তু হয়, তখন তুমি বলবা যে 1 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল জিঙ্ক, মানে 1 মোল জিঙ্কের সাথে, বা বলতে পারো 1 মোল হাইড্রোজেন উৎপন্ন 1 মোল জিঙ্ক দ্বারা, তাহলে এত মোল হাইড্রোজেন তৈরি হবে কত মোল জিঙ্ক দ্বারা বা কত ভর দ্বারা। তাহলে ভর দিয়ে আমরা করি, আসো ডাইরেক্ট যদি করতে চাই তাহলে এখানে আমরা লিখতে পারবো PV ইজ ইকুয়াল টু M/M/RT। তাহলে এখানে দেখো যদি শুধু M বের করতে চাই তাহলে কত আসবে, এটা PV টাইমস বড় হাতের M ডিভাইডেড বাই RT আসবে। তাহলে যখন আমি ছোটো হাতের M বের করতে চাই হাইড্রোজেনের ভরটা অ্যাকচুয়ালি এখানে কতটুকু আছে, কতটুকু ভর, কারণ আমার অ্যাকচুয়াল ভর লাগবে। প্রেশার এখানে কত 780 ডিভাইডেড বাই 760, ভলিউম এখানে কত 0.5, M কত, M হচ্ছে 2, আর কত 0.0821, টেম্পারেচার কত 300। তাহলে এখানে দিয়ে দিলাম সবগুলা, ঠিক আছে ওকে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, এমটা আমরা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এম এখানে কত আসবে 780 ইন্টু 0.5 ইন্টু 2 ডিভাইডেড বাই 760 ইন্টু 0.0821 ইন্টু 300। তাহলে জিনিসটা আসছে এখানে আমাদের, যদি আমি নর্মাল মোডে যদি করি এটাকে আমরা, তাহলে এটা আসছে 0.041669 এত গ্রাম আসছে, ঠিক আছে এত গ্রাম আসছে এখানে। তাহলে হাইড্রোজেনের ভর হচ্ছে এত। তাহলে আমরা এখানে বলতে পারি, যেখানে আমাদের কাছে খেয়াল করে দেখো আমি হাইড্রোজেন সম্পর্কে জানি, তাহলে লিখবো 1 মোল হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 1 মোল জিঙ্ক। তাহলে 1 ইন্টু 2 গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু 1 ইন্টু 65.4 গ্রাম জিঙ্ক। তার মানে হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট টু 65.4 গ্রাম জিঙ্ক। তাহলে এখানে আমি বলতে পারি যে 2 গ্রাম হাইড্রোজেন থেকে তৈরি হয় 65 আমাদের এখানে এই যে 2 গ্রাম আমরা বলতে পারি 2 গ্রাম H2 তৈরি হয় 65.4 গ্রাম জিঙ্ক হতে। তাইলে সুতরাং কত গ্রাম দেওয়া আছে কোয়েশ্চন বের করেছে 0.041
669 গ্রাম হাইড্রোজেন তৈরি হয় 65.4 টাইমস 0.041669 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড হবে 2 গ্রাম জিঙ্ক হতে, 2 গ্রাম জিঙ্ক হতে। তাহলে আমরা এখানে সুতরাং এম অফ জিঙ্ক এখানে তাহলে কত আসতেছে, এটা ক্যালকুলেট করে দেখো। এখানে আসবে তোমার 65.4 ইন্টু 0.04111669 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসছে 1.3625 1.3625 গ্রাম। তাহলে আমার এতটুকু জিঙ্কে দ্রবীভূত করতে হবে। ভাই এটা আমি ঐকিক নিয়মে করছি, তুমি স্টোইকিওমেট্রিতে করলে এগুলো একদম সোজা, স্টোইকিওমেট্রিতে করলে একদম সোজা, কেমন? তাহলে এখানে হচ্ছে আমার কাছে এটা আনসার চলে আসছে। তো স্টোইকিওমেট্রিতে এটা আমি করে দিচ্ছি না, খুব একটা যে বেশি শর্টকাটে এখানে এটা না, তবে আরও সোজা আর কি স্টোইকিওমেট্রিতে করলে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো নেক্সটে বলছে চুনাপাথরের একটা নমুনায় তোমার কাছে কি আছে, 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। তার মানে ধরো তুমি যদি চুনাপাথরের একটা নমুনাকে নাও, ধরো এটা যদি আমি সলিউশন এখানে লিখে দিই, ধরো আমি এখানে চুনাপাথরের একটা নমুনা নিচ্ছি। চুনাপাথর মানে কি, আমরা শিখে আসছি চ্যাপ্টারের একদম শুরুর লেকচারে, চুনাপাথর বলতে আমরা, চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের অপর নাম। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেট এটা কিনেছি, এখানে একটা দ্রবণ নিছি। তো সেই দ্রবণে কি আছে, 96% ক্যালসিয়াম কার্বনেট আছে। এর মানে কি, এর মানে হচ্ছে 4% তাহলে ভেজাল। এর মানে কি, এর মানে তোমার হচ্ছে এখানে 4% হচ্ছে তোমার কাছে ভেজাল। তার মানে তুমি যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট নাও, তার মধ্যে তোমার কাছে কি থাকবে, 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিশুদ্ধ থাকবে, আর তোমার কাছে 4 গ্রাম এখানে ভেজাল থাকবে। ঠিক আছে, তার মানে এখানে দাঁড়াইলো কি বলতো, তুমি যদি 100 গ্রাম দ্রবণ নাও, তার মধ্যে 96 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থাকবে, আর বাকি 4 গ্রাম তোমার কাছে এখানে ভেজাল থাকবে। এখন কোশ্চেনে বলছে কি, তুমি যদি কি করতে চাও, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 150 গ্রাম চুনাপাথর দ্রবণটা তুমি দ্রবীভূত করছো আদর্শ উষ্ণতা চাপে, মানে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তাই দেখতে হবে এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত, দেন সেখান থেকে আমরা এসটিপিতে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটা আমরা এখানে বের করে ফেলতে পারবো। খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেটকে আমি HCl দ্রবীভূত করছি, তাহলে কি পাবো, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি পাবো। তাহলে এখানে 2 মোল হবে এটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে সমতা হয়ে গেছে না আমার, এখানে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে ডান, সমতা হয়েছে এটা। এখন আমাকে এখানে দেওয়া আছে, আমাকে বলছে কি আমি 150 গ্রাম চুনাপাথর নিচ্ছি, বাট 150 গ্রামের মধ্যে 150 গ্রাম কি বিশুদ্ধ না, তার মধ্যে তো আমাকে বের করতে হবে কত গ্রাম বিশুদ্ধ এখানে আসলে অ্যাকচুয়ালি আছে। তাহলে আমরা তখন বলতে পারি এখানে যে 100 গ্রাম চুনাপাথরে আমার বিশুদ্ধ আর কি, বিশুদ্ধটাই শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থাকে, কারণ ভেজাল সে তো বিক্রিয়া জীবনে অংশগ্রহণ করবে না। ক্যালসিয়াম কার্বনেট থাকে কতটুকু, 96 গ্রাম। তাহলে তুমি নিছো 150 গ্রাম, তাহলে 150 গ্রাম চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকে 96 টাইমস 150 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে এখানে 100। এটা অবশ্যই তোমার কাছে কত আসবে, এখানে দেখো এটা আসবে তোমার কাছে 144 গ্রাম। তার মানে আমার কাছে যে আমি যে তোমার 150 গ্রাম চুনাপাথর নিছি, তার মধ্যে অনলি বিশুদ্ধ আছে কতটুকু বলো তো, 144 গ্রাম আছে। তাহলে এখন আমাকে বের করতে হবে আগে, যে আমরা দেখতেছি এখানে খেয়াল করে দেখো যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট হতে আমরা দেখতেছি এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে। বা আমি তাহলে এখানে এটা বলতে পারি যে 1 মোল, আমরা এখানে এটা বলতে পারি যৌগিক নিয়ম অনুযায়ী করার জন্য, দেখো আমরা এখানে বলতে পারি তোমার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এটা সম্পর্কে আমি জানি, ইকুইভ্যালেন্ট টু 1 মোল কার্বন ডাইঅক্সাইড, কারণ দুজনের আগে 1 মোল দেওয়া। তাহলে উভয় পক্ষে আমি এবার যদি আণবিক বৃদ্ধি গুণ দিই, তাহলে 1 × 40 প্লাস 12 প্লাস 48। দেখো ক্যালসিয়াম কার্বনেটটা যে 100 হয়, এটা একটু মুখস্থ রাখিও, কারণ এটা বারবার লাগে আসলে ক্যালসিয়াম কার্বনেট। আর কার্বন ডাইঅক্সাইড আমরা সবাই জানি এখানে কত হবে, 1 × 44 হবে, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আসবে বা 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইজ ইকুইভ্যালেন্ট টু 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে আমি বলতে পারি যে তোমার 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 44 গ্রাম। তাহলে আমার কাছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট আছে 144 গ্রাম, তাহলে সেখান থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখানে বাদবাকি হিসাবগুলো এখানে আমরা করতে পারি। ওকে, তাহলে চলো আমরা এখানে করার চেষ্টা করি। আসো তাহলে আমরা যদি এখানে দেখি, নেক্সটে যাই, নেক্সটে আমরা লিখবো এখানে
তাহলে কত 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কতটুকু 44 গ্রাম। তাহলে বিশুদ্ধ ছিল কতটুকু 144 গ্রাম। তাহলে 140 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কতটুকু তৈরি হবে চলো দেখি আসো। তাহলে হবে 44 ইন্টু 144 ডিভাইডেড বাই তোমার এখানে হবে 100, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই তোমার এখানে হবে 100, এখানে হবে গ্রাম। তাহলে এখানে দেখো কত আসবে, এটা এখানে আসবে এটা 44 ইন্টু 144 ডিভাইডেড বাই হচ্ছে 100, সো এটা আসছে 63.36 গ্রাম, 63.36 গ্রাম আসছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি এন অফ কার্বন ডাইঅক্সাইডটা বের করে ফেলতে পারবো না। তাহলে সেটা কত আসবে এম বাই এম। তাহলে 63.36কে জাস্ট আমি 44 দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে আসবে এটাকে জাস্ট 44 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে 1.44 মোল আসছে। এখন এসটিপিতে আয়তন বের করতে বসছিল, তাই না? দেখো এখানে বলছে কি আদর্শ উষ্ণতা চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তাহলে এসটিপিতে। তার মানে এখানে আমি যদি লিখি এন অফ কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু এসটিপিতে আয়তন লিটার এককে ডিভাইডেড বাই কত হয়ে থাকে, এখানে 22.4 হয়ে থাকে, 22.4। তাহলে আমি যদি এসটিপিতে আয়তন বের করতে চাই বিএসটিপি লিটার এককে, তাহলে আসবে এখানে 1.44 ইন্টু তোমার এখানে হবে 22.4। তাহলে এখানে কত আসবে, এটা আসবে তোমার 1.44 ইন্টু 22.4, সেটা আসবে তোমার 32.256। তাহলে এখানে কত আসছে, এটা আসছে তোমার কাছে এখানে আমাদের রেজাল্ট 32.256 লিটার। কত আসছে, এটা 32.256 লিটার আসছে। কেমন? সো আমি আশা করতেছি তোমরা জিনিস সব এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, হোপফুলি অঙ্কটা সবার কাছে এখানে ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। এটা কিন্তু স্টোইকিওমেট্রিতে করতে পারতা। স্টোইকিওমেট্রি করলে অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু অ্যান অফ কার্বন ডাইঅক্সাইড ধরতা, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ভরটা তুমি ইজিলি এক লাইনে বের করে ফেলতে পারতা। তো সেখানে এত আমি কাহিনী তোমার করা লাগতো না। ঠিক আছে, ওকে। তাহলে চলো নেক্সটে যাই। নেক্সট আমাকে বলতেছে কি যে 12.5 গ্রাম চুনা পাথর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এত কিলোপ্যাসকেল চাপে এত ডেসিমিটার কিউব কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই চুনা পাথরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত? তাহলে চলো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম অ্যাকচুয়ালি তোমার কি বলতেছে এখানে। কেমন সলিউশন করি, দেখো তোমার জিজ্ঞেস করছে এখানে ওই চুনা পাথরের বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ কত। তার মানে বুঝতে হবে এখানে চুনা পাথরের যে ভরটা দেওয়া আছে সেটা বিশুদ্ধ চুনা পাথরের ভর না, অ্যাকচুয়ালি বিক্রিয়া থেকে আমাকে বের করতে হবে যে বিশুদ্ধ চুনা পাথরের ভর কত, দেন আমাকে এই যে ভেজাল বা বিশুদ্ধতা এগুলো পরিমাণ আমাকে করতে হবে। কেমন? এখানে বলছে কি চুনা পাথরটাকে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছো, তার মানে চুনা পাথরকে তুমি নিছো, তার মানে এখানে তুমি ক্যালসিয়াম কার্বনেটকে তুমি নিছো, দেন এটাকে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হচ্ছে HCl এর সাথে। রিঅ্যাকশন করলে এখানে কি তৈরি হবে, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। অ্যাট ফার্স্ট এখানে কি তৈরি হবে বলো, এখানে তৈরি হবে তোমার কাছে ক্যালসিয়াম, খেয়াল করো এখানে তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হলো, প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, প্লাস এখানে তোমার কাছে পানি তৈরি হবে, রাইট? এখন এখানে আমার কি বের করতে হবে অ্যাকচুয়ালি, এই যে অ্যাকচুয়ালি ক্যালসিয়াম কার্বনেটে কতটুকু ভর বিক্রিয়া অংশগ্রহণ করছে সেটা বের করতে হবে, কারণ এখানে যে ভরটা দেওয়া আছে সেখানে ভেজাল মিশ্রিত আছে। আর এইটার অ্যাকচুয়াল ভরটা যে বিশুদ্ধ ভর হবে, কারণ বিশুদ্ধ ভরটাই শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করে, দেন সেখান থেকে আমাকে বিশুদ্ধতার পরিমাণ বের করতে হবে। আর এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া সেগুলো কার সম্পর্কে দেওয়া ইনফরমেশন, এগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা সম্পর্কে দেওয়া ইনফরমেশন। কী কী দেওয়া আছে ইনফরমেশন এখানে দেখো, এখানে অ্যাট ফার্স্ট আমার এখানে যে ইনফরমেশন দেওয়া সেটা হচ্ছে যে টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 273 যোগ করো, তাহলে এখানে হবে 280 সালে তুমি যদি এখানে হবে তাহলে 310 কেলভিন হবে। তাহলে টেম্পারেচার কত হবে এখানে 310 কেলভিন হবে। তারপর প্রেশার দেওয়া আছে কত 99.99 কিলোপ্যাসকেল। এটাকে যদি আমি অ্যাটমসফিয়ার নিতে চাই জাস্ট আমার এখানে কত করতে হবে 99.99কে আমার এখানে 101.325 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 101.325 দিয়ে ভাগ করতে হবে, চলে গেছে অ্যাটমসফিয়ারে। তারপরে ভলিউম দেওয়া আছে কতটুকু 2.53 লিটার, ডেসিমিটার কিউব মানে লিটার। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা পেয়ে যাবো না? তো আমরা যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা মোল সংখ্যা বের করতে চাই, N = আমরা জানি সবাই PV বাই কত হয়ে থাকে, PV বাই এখানে হয়ে থাকে 8টি। তবে তুমি ভর বের করে ফেলো ডাইরেক্ট, কেমন ভর বের করে ফেলো, ছোটানোর পর এখানে কত হবে PVM বাই এখানে হবে 8টি। এর কেন বের করছে সূত্র, N = কি ছিল PV বাই 8টি ছিল, তার N মানে M বাই M, তাহলে এমটাকে এই পাশে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে দেখো এখন ভ্যালুগুলো বসাই দিয়ে আসো এখানে আমরা। তাহলে ভ্যালু বসালে কত আসবে, প্রেশার হচ্ছে 99.99, এটাকে 101.325 দিয়ে ভাগ করো, অ্যাটমসফিয়ারে নিলাম। ভলিউম হচ্ছে যে 2.53
এম হচ্ছে কত এখানে কার্বন ডাইঅক্সাইড 44, আর এখানে আর বসাবা 0.0821, আর টেম্পারেচার বসাবা 310। তাহলে এগুলো যদি আমরা বসাই দিই তাহলে এখান থেকে দেখো আমাদের কাছে এম চলে আসবে, এম অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এটা কত আসবে, এখানে এটা আসবে 99.99 ইন্টু 2.53 ইন্টু 44 ডিভাইডেড বাই 101.325 ইন্টু 0.0821 ইন্টু 310। তাহলে এই জিনিসটা আসছে এখানে 4.316 গ্রাম, 4.31626 গ্রাম। তাহলে আমরা এখানে বলতে পারি আমাকে বের করতে হবে ক্যালসিয়াম কার্বনেটের কতটুকু বিশুদ্ধ ভর আছে। তাহলে আমি বলতে পারি যে 1 মোল কার্বন, যেহেতু যেটাকে জানি সেটাকে বামে বসাইতে হবে, তাহলে আমরা সবাই জানি 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। এবার উভয় পক্ষকে আমরা কী দ্বিগুণ করি, আণবিক ভর দ্বিগুণ করি। তাহলে এখানে আসবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এখানে আসবে কত 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমরা বলতে পারবো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। তাহলে আমরা বলতে পারবো এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। তাইলে সুতরাং আমার কতটুকু তৈরি করতে হবে, এই যে এই ভ্যালুটা 4.31626 গ্রাম। তাহলে 4.31626 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় 100 টাইমস 4.31626 ডিভাইডেড বাই হচ্ছে কত হবে, এখানে 44 হবে, ডিভাইডেড বাই এখানে হবে কত 44 হবে, এখানে ডিভাইডেড বাই এখানে হবে 44, তারপর এখানে গ্রাম হবে। তারপর এটাকে যদি একটি পাশে নিয়ে আসো, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। তাহলে এখান থেকে আমরা এম অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যাকচুয়ালি কত লাগতেছে সেটা বের করে ফেলতে পারি। দেখো এটা কত আসবে, এখানে আসবে 100 টাইমস 4.31626 ডিভাইডেড বাই 44, সো এটা আসবে 9.809 গ্রাম, 9.809 গ্রাম। তার মানে তোমার কাছে ছিল হচ্ছে এতটুকু, তাহলে বিশুদ্ধ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে বিশুদ্ধ, যা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তা হচ্ছে বিশুদ্ধ। তাহলে আমরা বলতে পারি বিশুদ্ধতা পরিমাণ বের করতে বসে না, তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা এটা কত আসবে, দেখো এটা ইকুয়াল হবে তোমার কাছে যে বিশুদ্ধ ভর কতটুকু, বিশুদ্ধ ভর তোমার এখানে হচ্ছে 9.809 টাইমস 100% করো, আর টোটাল ভর কতটুকু 12.5 শোনা পাথরের মধ্যে। তাহলে এখানে আসবে কত 9.809 ডিভাইড বাই 12.5 ইন্টু 100, তাহলে এখানে আসবে 78.472%। তাহলে বিশুদ্ধতা কত 78.472%। তাহলে চলো এটাকে বক্স করে দিয়ে আসো, এটাকে আমরা বক্স করে দিলাম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? সো হোপফুলি আমরা কোয়েশনে সব এখানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, মনে রাখবো আমরা বিশুদ্ধ যৌগেই শুধুমাত্র বিক্রিয়া অংশগ্রহণ করবো, অর্থাৎ বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। কেমন? আচ্ছা, তাহলে আমি যদি এখানে লিখে দিই, এখানে কোথাও খালি স্পেস এখানে লিখে দিয়ে আসো, তাহলে এখানে আমরা নোট মনে রাখতে পারি একটা আমরা এখানে। ওকে, সো এখানে হচ্ছে আমরা এটা নোট আকারে মনে রাখতে পারি, নোট। সেই নোটটা আমাদের কী হবে, এখানে আমরা এখানে মনে রাখবো যে বিশুদ্ধ ভরই শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অংশগ্রহণকৃত ভরই হলো বিশুদ্ধ ভর। অংশগ্রহণ মানে সে ভেজাল ভর নিয়ে কখনো অংশগ্রহণ করবে না, তো ভরই হলো বিশুদ্ধ ভর। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এটাকে নিচে নামাই দিই আর বক্স করে দিই, আসো একটু করে, এক সেকেন্ড, এটা নিচে নামাই দিই এবং বক্স করে দিই। তাহলে বিক্রিয়া যে টোটাল ভরটা অংশগ্রহণ করবে বা টোটাল যে ভরটা থাকবে সেটা কিন্তু পুরোটাই বিশুদ্ধ ভর, অবিশুদ্ধ ভর কখনোই বিক্রিয়া অংশগ্রহণ করবে না। ঠিক আছে, তাহলে চলো বক্স করে দিচ্ছি এখানে। হ্যাঁ, বক্স করে দিলাম, তাহলে এটা বক্স ফিল আপ করে দিচ্ছি। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। আসো আমরা এখানে নেক্সটে যাই। আচ্ছা, আমাদের এখানে পার্সেন্টেজ আমরা এখানে বের করে ফেলছি। ওকে, সো এখানে আর কারো কোনো ইস্যু থাকার কথা না। চলো নেক্সটে যাই। নেক্সটে বলছি কি,
তোর 0.20 কেজি। আচ্ছা, এগুলো স্টোকিওমেট্রিতে করতে পারবা না? অবভিয়াসলি স্টোকিওমেট্রি করতে পারবা, তোমার এত ঝামেলা করতে হবে না। তখন তুমি যখন কি লিখবে এখানে অ্যান অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু অ্যান অফ ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে তুমি কী বের করে ফেলবা যে আমাদের এখানে এই তোমার কার্বন ডাইঅক্সাইড ভর কত সেটা বের করে ফেলবা, ঠিক আছে? সো ক্যালসিয়াম কার্বনেটের ভর কত লাগতেছে সেটা তুমি এখানে বের করে ফেলবা। সেটা বের করলে তোমার এখানে এরপরে তুমি এটা করে ফেললে তোমার এটা আনসার চলে আসবে। কেমন? তো জাস্ট 2-3 লাইন কমবে, বেশি কমবে না। তারপর আশা করি সবাই এটা বুঝতে পারছি আমরা। চলো নেক্সটে চলে যাই। নেক্সটে বলতেছে যে যেখানে মেজর চেঞ্জ থাকবে, যেমন এইসব ক্ষেত্রে একটা মেজর চেঞ্জ আসছে, যেটাকে আমি স্টোকিওমেট্রিতেও করে দিচ্ছি, আবার জেনারেল নিয়মে করে দিচ্ছি। বাট যেসব জায়গায় হালকা পাতলা চেঞ্জ আসবে শুধু, সেগুলো আমি করে দিচ্ছি না। আমি এক্সপেক্ট করবো তোমরা নিজেরা একবার স্টোকিওমেট্রিতে ট্রাই করে দেখবা যে উত্তর এখানে মিলতেছে কিনা। কেমন? আর আমার ইউটিউবে কিন্তু এইসব অঙ্ক স্টোকিওমেট্রিতে করা আছে, সো তো এখান থেকে চাইলে হেল্প নিতে পারো। তবে আমরা এই আজকের লেকচার এবং আগামীকালের লেকচারে ইউটিউবের ম্যাথগুলো করাচ্ছি। এরপর আমাদের অনেক নতুন ম্যাথ অ্যাড হয়েছে, সেগুলো আমি তোমাকে এখানে করাই দিব। কেমন? আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা বলতেছি কি 0.20 কেজি মার্বেল পাথরকে সম্পূর্ণরূপে দ্রবীভূত করতে কত কেজি 10% W/W নাইট্রিক অ্যাসিডের প্রয়োজন হবে। তার মানে আমি যদি এখানে কী করি, এখানে মার্বেল পাথর নিই। মার্বেল পাথর মানে কি? এই যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে এটা হচ্ছে আমাদের কি মার্বেল পাথর। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে আমাদের মার্বেল পাথর, ঠিক আছে? আমি মার্বেল পাথরকে দ্রবীভূত করবো কি দ্বারা? নাইট্রিক অ্যাসিড দ্বারা। তাহলে আমি দ্রবীভূত করবো এখানে আমরা HNO3 দ্বারা। তো দ্রবীভূত করলে এখান থেকে কী তৈরি হবে বলো? এখান থেকে তৈরি হবে তোমার ক্যালসিয়াম নাইট্রেট, এখান থেকে তৈরি হবে তোমার কাছে ক্যালসিয়াম নাইট্রেট, ঠিক আছে? আর এখানে কী তৈরি হবে? এখানে তোমার পানি তৈরি হবে, এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এবার আমাকে কিসের সঙ্গে ইনফরমেশন দেওয়া আছে? আমাকে বলছে তুমি এত কেজি, মানে এটার ভর দেওয়া আছে তোমাকে। এবারে তোমাকে দেখো এটার ভর দেওয়া আছে, ভর কত? 0.20 কেজি। এখন তোমার এটা যে তৈরি করবা, এটাকে দ্রবীভূত করার জন্য তোমার কী লাগবে? নাইট্রিক অ্যাসিড লাগবে। এবং সেই নাইট্রিক অ্যাসিডের বৈশিষ্ট্য কী? সেটা হচ্ছে 10% W/W নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাকচুয়ালি তুমি হিসাব করো যে এত কেজি তৈরি করতে, এত কেজি দ্রবীভূত করতে কত আগে ভর নাইট্রিক অ্যাসিড প্রয়োজন। তারপর এখান থেকে তুমি নাইট্রিক অ্যাসিড দ্রবণের পরিমাণটা বের করতে পারবা। তাহলে এখানে আমি বলতে পারি অ্যাট ফার্স্ট এটা সমতা করি নিই, কিন্তু এখনো সমতা যদি করতে চাই, এখানে দেখো তো 2 রাখতেছে না, তাহলে এখানে কিন্তু এটা 2 দিতে হবে। সমতা করার জন্য আমার এখানে কী করতে হবে? এখানে যদি একটু মুছে দিই আমরা, এখানে তোমার কী করা লাগবে? একটা প্লাস, এটা 2 করা লাগবে, তাই না? হ্যাঁ, আর কোনো সমতা করতে হবে? এখানে না, সমতা বাকিটা ঠিক আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে আমার 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল নাইট্রিক অ্যাসিড। তাহলে বা দিয়ে তুমি কী করতে পারো? এখানে এটা হচ্ছে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 ইন্টু এটা হচ্ছে 1 প্লাস 14 প্লাস 48 316। তাহলে এখান থেকে বা এত গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে আসবে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, তাহলে এখানে কত আসবে দেখো? 2 ইন্টু 1 প্লাস 14 প্লাস 48, তাহলে আসছে 126। এটা আসছে কত? 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড। এটা তো তুমি জানো এটা কত? 200 গ্রাম। তার মানে এখানে বলতে পারি আমাদের কাছে কী লাগবে? নাইট্রিক অ্যাসিডের ভর লাগবে, তাই না? তাই আমি বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে, মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তাহলে আমি এখানে বলতে পারি, এখানে আমরা বলতে পারি হচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সাথে এটার সাথে বিক্রিয়া করে কি আমাদের, যদি আমি লেভেলকে সংক্ষিপ্ত করি আর কি, 126 গ্রাম নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কাছে যদি 200 গ্রাম যদি আমার কাছে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাহলে এখান থেকে কতটুকু নাইট্রিক অ্যাসিড লাগবে? তাহলে 200 টাইমস 126, তাহলে ডিভাইডেড বাই হচ্ছে কত? 100 গ্রাম 100, তাহলে নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে হবে 252 গ্রাম, 252 গ্রাম নাইট্রিক অ্যাসিড। তার মানে তোমার এত কেজিকে দ্রবীভূত করতে অ্যাকচুয়ালি এতটুকু ভরের কি লাগবে? নাইট্রিক অ্যাসিড লাগবে। আর যেখান থেকে তুমি নাইট্রিক অ্যাসিড সরবরাহ পাচ্ছ সেটার বৈশিষ্ট্য কি? 10% W/W। তার মানে 100 গ্রাম দ্রবণে 10 গ্রাম দ্রব থাকে। তাহলে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড পাই আমি 100 গ্রাম দ্রবণ থেকে। তাহলে আমি এখানে বলতে পারি যে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় 100 গ্রাম নাইট্রিক অ্যাসিড
দ্রবণ হতে। আর তোমার লাগবে কতটুকু? 252 গ্রাম। তাহলে 252 গ্রাম নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় 100 টাইমস 252 ডিভাইডেড বাই কত এখানে বলো, ডিভাইড হচ্ছে 10 গ্রাম নাইট্রিক অ্যাসিড দ্রবণ হতে। তাহলে এখানে আসবে কত বলো, এটা আসবে তোমার কাছে 10 থাকবে 2520 গ্রাম। তার মানে এখানে আসবে কতটুকু, এখানে এম অফ নাইট্রিক অ্যাসিড এটা হয়ে যাচ্ছে 2520 গ্রাম, যেটাকে আমি বলতে পারি 2.52 কেজি। তাহলে তোমার কী লাগবে অ্যাকচুয়ালি 2.52 কেজি। তোমার এখানে আমার লাগবে হইতেছে 10% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণ প্রয়োজন। এটাই হচ্ছে আমার কাছে এখানে আনসার। কেমন? সো এটাই কিন্তু আমার কাছে এখানে আনসার। আমি বক্স করে দিই এটাকে, এটাকে হোপফুলি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পারছো, বক্স করে দিলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাছে কি এখানে আনসার। এটাই জিজ্ঞেস করছো কত ভর এখানে লাগবে। তাহলে আজকে লেকচারটা এতটুকুই থাকুক, আমরা নেক্সট লেকচারেও ম্যাথ করবো। কেমন? তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।